হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের আরও একটা নতুন কোরিয়ান ড্রামার গল্প শোনাতে চলে এসেছি। ড্রামাটার নাম হলো শুটিং স্টার অথবা শিটিং স্টারও হতে পারে। আমরা সবাই কোনো না কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা সিঙ্গার এদেরকে পছন্দ করি, কিন্তু তাদের সোশ্যাল লাইফ মেনটেন করার জন্য, মানে কোনো হিরো বা হিরোইনের ব্যাপারে যখন কোনো গসিপ ছড়িয়ে যায়, সেইগুলোকে ম্যানেজ করার জন্য কিছু লোক থাকে। আর আজকের ড্রামাটা তাদেরকে নিয়েই। আশা করছি ড্রামাটা তোমাদের খুব ভালোই লাগবে। তো চলো শুরু করছি। তো গল্পের শুরুতেই এই ড্রামার হিরোইন ও হান বায়ুলকে আমরা দেখতে পাবো, যে স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানির পিআর ডিপার্টমেন্টের হেড। আজকে ওহান বায়ুলের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তো ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওর কাজটা কেমন, তখন তো ও বলতে শুরু করে যে কোনো হিরো বা হিরোইনের ব্যাপারে যখন গসিপ ছড়িয়ে যায়, তখন তো আমাকে বসের বকা খেতে হয়। আর তারপরে বিভিন্ন রিপোর্টারদেরকে ফোন করে এটাই বোঝাতে হয় যে এই গসিপগুলো একদমই সত্যি নয়। তার জন্য তো ওকে রিপোর্টারদের কাছে রিকোয়েস্টও করতে হয়। মাঝে মাঝে তো রিপোর্টারদের পায়ে পড়ার মতো অবস্থা হয়ে যায়। আর তাছাড়াও নতুন স্টারদের ও সোশ্যাল মিডিয়াতে প্রমোটও করে। এছাড়াও ওদের সোশ্যাল লাইফ কেমন হবে সেগুলো ওকে মেনটেন করতেই হয়। তারপর তো ওকে জিজ্ঞাসা করা হয় যে এই কাজে ওর সবথেকে বেশি কষ্ট কিসের জন্য হয়। তখন তো এটাই বলতে থাকে যে সবথেকে কষ্টের ব্যাপার হলো এটা যে আমি কি রকম আছি, কি অবস্থায় আছি সেটা দেখার দরকার নেই, যখন তখনই আমার ফোনে ফোন চলে আসে। আর এইটা বলতে বলতেই তো ওর ফোনে সত্যিই একটা ফোন চলে আসে। আর ওকে তো ইন্টারভিউ এর মাঝখানেই ফোনটা রিসিভও করতে হয়। আর ফোনের ওপাশ থেকে ওকে জিজ্ঞাসা করে যে গংতের সঙ্গে এখন কি করছে। তখন ও বলল আমিও ঠিক জানি না, ও তো এখন আফ্রিকায় চ্যারিটির জন্য গেছে, হয়তো সেখানে কুয়ো খুলতেই ব্যস্ত আছে। আর এরপরেই আমরা তো গংতের সঙ্গে দেখব যে এই ড্রামার হিরো। ও যেমন এই ড্রামার হিরো, তেমনই স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানিরও হিরো। আর ও এখন সত্যিই আফ্রিকার একটা প্রত্যন্ত অঞ্চলে আছে, আর যেখানে সে সত্যিই কুয়ো খুলতে ব্যস্ত ছিল। আর আজকে তো ফাইনালি কুয়ো থেকে জলও বের করে আনে। আর তেসাং তো ওখানকার লোকেদের সঙ্গে খুব ভালোভাবেই মিশেছিল। ওহান বায়ুল আজকে তো একটা ডেটের জন্য যাচ্ছিল, আর সে তো এটাই ঠিক করে রেখেছিল যে ডেটের মাঝখানে সে আর কোনো ফোন ধরবেই না। গাড়ি থেকে বেরোনোর আগে ওহান বায়ুল তো তার মেকআপটাও কিছুটা ঠিক করে ফেলে। আর তারপর সে তার ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখা করে, যেখানে ছেলেটি তো ওর সঙ্গে অনেক কথাবার্তাই বলে। আর এটাও বলে যে তুমি তো স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানিতে কাজ করো, তার মানে তুমি রোজই প্রচুর সেলিব্রিটিদেরকে দেখো, তার মানে নিশ্চয়ই তোমার আমাকে তেমন একটা পছন্দ হবে না। তখন তো ওহান বায়ুল বলে না না, এরকম ব্যাপারটা মোটেও নয়। আর কথা বলতে বলতেই তো আবার তেসাংয়ের কথা উঠে আসে। আর ওহান বায়ুলের ব্লাইন্ড ডেট বলে যে আমার বোন তো তেসাংয়ের খুব বড় ফ্যান। আর তেসাং যখন 1 বছর আগে আফ্রিকা গিয়েছিল, ওর বোনও তো আফ্রিকা যাওয়ার জন্য পাগলামি করছিল। আর তারপর তো ওর ব্লাইন্ডেড ওকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি তেসাংয়ের খুব ক্লোজ। তখন তো ওহান বায়ুল বলেই দেয় আমি সব স্টারদের ক্লোজ মোটেও নই। আর কথা বলতে বলতেই তো ওহান বায়ুলের কাছে একটা ফোন চলে আসে। প্রথম ফোন কলটা তো কেটেই দেয়। আর দ্বিতীয়বার যখন আবার ফোন আসে, তখন ওর ব্লাইন্ডেড ওকে ফোনটা ধরতেই বলে দেয়। আর ওহান বায়ুলকে তো একটা রিপোর্টার ফোন করেছিল। আসলে ওদেরই কোম্পানির একজন স্টারকে তো একজন অ্যাক্ট্রেসের সঙ্গে দেখা গেছে, আর সেই ছবিগুলো তো রিপোর্টারদের কাছে পৌঁছেও গেছে। তখন তো ওহান বায়ুল ওই রিপোর্টারটাকে বোঝানো শুরু করে, আর এটা বলে তারা হাত ধরেছে মানে এটাই নয় তারা একে অপরকে ডেট করছে। তারপর তো ওহান বায়ুল কোনো রকম করে রিপোর্টারটাকে কনভিন্স করেই ফেলে, আর এটাও বলে যে সে এখন ব্লাইন্ড ডেটে এসছে, আর ছেলেটাকেও তার মোটামুটি পছন্দ। তাই ওই রিপোর্টারটা তো ওহান বায়ুলের কথা মেনেই নেয়। তারপর তো ওহান বায়ুল আবারও তার ব্লাইন্ড ডেটের সঙ্গে কথা বলতে চলে যায়। কিন্তু একটা রিপোর্টারকে সামলালে কি হবে, বাকি রিপোর্টারদের কাছেও তো জাং সেওকুর লাভ স্ক্যান্ডালের ছবিগুলো ছিল, আর তাদেরই মধ্যে কেউ একজন তো এগুলোকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। আর এবার তো ওর মাথাটাই গরম হয়ে যায়, আর ওর ব্লাইন্ড ডেটের সামনেই তো ওর মুখ থেকে বাজে কথা বেরিয়ে চলে আসে, যেটা শুনে ওর ব্লাইন্ড ডেটও বেশ অবাক হয়। আর তারপর তো ও হোইয়ং নামে ওদেরই কোম্পানির একজনকে ফোন করে, আর সেওকুর এই লাভ স্ক্যান্ডালের ব্যাপারে জিজ্ঞাসাবাদও করে, কারণ হোইয়ংই ছিল সেওকুর ম্যানেজার। কিন্তু পিআর ডিপার্টমেন্টের হেড হওয়ার কারণে ওহান বায়ুলকে তো তার ব্লাইন্ড ডেটকে টাটা বাই বাই বলেই বেরিয়ে আসতে হয়। তারপর তো ওহান বায়ুল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির মধ্যে বসে বিভিন্ন রিপোর্টারদেরকে ফোন করতে শুরু করে, মানে এটাই তো তার কাজ। আর সব রিপোর্টারদেরকে একই কথাই বলতে শুরু করে যে ওই ছবিতে যা দেখা যাচ্ছে সেটা মোটেও সত্যি নয়, ওরা দুজন দুজনকে ডেট করছেই না। আর প্রায় প্রত্যেকটা রিপোর্টারকে কনভিন্স করার পর রিপোর্টারগুলো তো আবার এই খবরটা ছেপে দেয় যে সেওকুর লাভ স্ক্যান্ডালটা মোটেও সত্যি নয়, ওরা দুজনে আর শুধুমাত্রই কলিগ। আর এতগুলো কাজ করার পর ওহান বায়ুল তো ক্লান্ত হয়ে পড়ে, আর বাড়ি ফিরে সে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে আনে। আর এই ক্যানের মধ্যে তেসাংয়ের ছবি ছিল, মানে বুঝতেই পারছো যে তেসাং এই বিয়ারটার অ্যাডভার্টাইজ দিয়েছিল। আর যেটা দেখে তো ওহান বায়ুল আজকে খুব বেশি একটু ইরিটেট হয়, আর সে ক্যানের ওপরে থাকা তেসাংয়ের ছবিটাকে দেখে এটাই বলতে থাকে যে হ্যাঁ, আজকে বারবারই আমি তোমার নাম শুনেছিলাম, এই জন্যই তো আমার সারাদিনটা খারাপ হয়ে গেছে। আর তারপর তো ওহান বায়ুল নিজে নিজে এটাই বলতে থাকে আমাকে সবসময় লোকের লাভ লাইফের ব্যাপারে মাথা ঘামাতে হয়, আর যেখানে আমারই কোনো লাভার নেই।
পরের দিন সকালে ওহান বায়েল তো মিস চৌকি নামে একজনের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করে। আর ও যখন ওহান বায়েলকে ব্লাইন্ড ডেটের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওহান বায়েল বলে যে সেও কোর লাভ স্ক্যান্ডাল ছড়িয়ে গেল আর আমার ব্লাইন্ড ডেটও আমার হাত থেকে চলে গেল। আর ও তো এটাও বলে যে এবারের ছেলেটাকে তো আমার খুব ভালোও লেগেছিল। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি যে মিস চৌকি আসলে একজন রিপোর্টার। তারপর তো ওরা কথা বলতে বলতেই ব্রেকফাস্টও সেরে ফেলে। ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে লক্ষ্য করে যে সমস্ত বাস, ট্যাক্সি, লরি সবকিছুতেই তেসাঙ্গের ছবি লাগানো ছিল। মানে তেসাঙ্গের ফ্যানেরা তেসাঙ্গের জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছে। আর এই কথাটা শুনে ওহান বায়েলের তো মনে পড়ে যে তেসাং যখন আফ্রিকা যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিল তখন তো ওহান বায়েলি ওকে ছাড়তে গিয়েছিল। আর এয়ারপোর্টে তো তেসাঙ্গের ফ্যানেরা ভিড় করে রেখেছিল। আর তেসাঙ্গের ফ্যানেদের ঠেলাঠেলিতে ওহান বায়েল তো নিচে পড়ে যায়, যেটা তেসাঙ্গও দেখতে পায়। তাই তেসাং তো ওহান বায়েলের কাছে গিয়ে ওকে উঠতে সাহায্য করে। আর তারপর তো ওর একদম কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা বলে। আর সেটা কি বলেছিল ওটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। ওহান বায়েল যখন ভাবের জগতে ঢুকেই ছিল তখন তো মিস চৌকি ওকে ডেকে তোলে। আর তারপর তো মিস চৌকি ওহান বায়েলকে বাই বলে সে তার নিজের কাজে চলে যায়। তারপর যখন ওহান বায়েল রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিল তখনই তো মিস্টার ডু ওর কাছে আসে আর ওকে ওর গাড়িতে লিফটও দেবে বলে। তখন তো ওহান বায়েল বলে না না, লিফটের দরকার নেই, আমরা তো একদম কোম্পানির কাছেই চলে এসেছি। আসলে আজকে দিনটাই ছিল ওদের তো সাপ্তাহিক স্টাফ মিটিং এর দিন, যেখানে কোম্পানির বস তো প্রথমে হোয়ংকে খুব বকে, কারণ হোয়ংয়ের দায়িত্বেই সেওকু ছিল। তাহলে সেওকুর লাভ স্ক্যান্ডাল কি করে ছড়িয়ে যেতে পারে, আর তাও আবার একবার নয় বারবারই সেওকুর লাভ স্ক্যান্ডাল ছড়িয়ে যাচ্ছে। তখন তো হোয়ং বসের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর আজ তো ওহান বায়েলও হোয়ংকে বকে, কারণ হোয়ং যদি ঠিকঠাক কাজ করতো তাহলে তো ওহান বায়েলের ব্লাইন্ড ডেটটা খারাপও হতো না না। আর তারপর তো ওহান বায়েল হোয়ংকে বলে যে এরপর থেকে তুমি তোমার স্টারকে সামলে রেখো, আর কোনোদিন যদি সে কোনো মেয়ের সঙ্গে কথা বলে তাহলে তাকে সতর্ক করে দিও যেন সেটার ছবি না কেউ পেয়ে যায়। আর এবার তো বস কাং ইও সঙ্গে সঙ্গে কথা বলে আর ওকে সেওক মিন নামে আরেকজন স্টারের ড্রামার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আর মিটিং চলতে চলতে বস তো তেসাঙ্গের কথাও তুলে আনে আর এটা বলে যে তেসাং যখন একবার কোম্পানিতে ফিরে আসবে তখন আমাদের কোম্পানির এত সমস্যা আর হবে না, কারণ সব ডাইরেক্টর প্রডিউসাররা তো তেসাঙ্গের সঙ্গেই কাজ করতে চায়। ওহান বায়েল এরপর মিস্টার ডুকে বলে যে আমাদের স্টারেদের ব্যাপারে নেটিজেনরা অনেক খারাপ খারাপ কমেন্টই করছে, তাই তোমাকে সেগুলোর দায়িত্ব নিতে হবে, মানে সব খারাপ কমেন্টগুলোকে তোমাকেই সরিয়ে ফেলতে হবে। তখন তো মিস্টার ডু হ্যাঁ বলে। আর তারপরে তো মিস্টার ডু হঠাৎ করে বলতে শুরু করে যে আমি স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানির লয়ার, আমি কারোর পার্সোনাল লয়ার নই, তাই প্লিজ আমাকে কেউ পার্সোনাল সমস্যার জন্য ফোন করো না। আর তাছাড়াও আমার কাজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর তারপরে যদি আমার কাছে কোনো ফোন আসে কোম্পানি থেকে আমি কিন্তু ফোন রিসিভ করব না। তখন তো কোম্পানির বসও এটা বলে ওঠে দেখেছো তো মিস্টার ডু কি বললো, তাই এবার থেকে কেউই নিজেদের কাজের সঙ্গে প্রাইভেট লাইফের ব্যাপারটাকে জড়িয়ে ফেলবে না। আর তারপর তো বস ওহান বায়েল, হোয়ং এবং কাংইও সঙ্গে বলল তোমরা তিনজন কবে আমাকে তোমাদের ফুল বডি চেকআপের রিপোর্টটা দেবে, আমি কিন্তু তোমাদেরকে আর মাত্র 1 সপ্তাহ সময় দেব, আর তার মধ্যে যদি রিপোর্ট না জমা দাও তাহলে কিন্তু তোমাদের বেতন কেটে নেব। আসলে এরা তিনজন এতটাই ব্যস্ত থাকে যে এদের তো ফুল বডি চেকআপের সময়ই থাকে না। তারপর ওরা তিনজন যখন লিফটে ওঠে তখন তো মিস্টার ডু এর ব্যাপারে কথা বলতে শুরু করে। আর হোয়ং তো এটা বলে যে মিস্টার ডু খুব বিরক্তিকর তাই না। তখন তো ওহান বায়েল ধরেই ফেলে যে মিস্টার ডু এখনই যার কথা বলছিল সেটা আর কেউ নয়, সেটা হলো হোয়ং। আর ওদের কথাবার্তা থেকে আমরা এইটাও জানতে পারি যে মিস্টার ডু খুব বড় বাড়ির ছেলে আর ও লয়ার হয়েছে শুধুমাত্র সময় কাটানোর জন্য। আর তারপর তো ওরা তিনজন এটাই ঠিক করে যে ওরা তিনজন একই দিনেই ওদের ফুল বডি চেকআপের জন্য যাবে। ওদের কোম্পানি থেকে তো আজকেও 5 জন রিজাইন করে দিয়েছে। আসলে ওদের কোম্পানির এতটাই কাজ থাকে যে কেউই 4-5 দিনের বেশি এখানে কাজ করতে পছন্দ করে না। পরের দিনই তো ওদের কোম্পানির পিআর ডিপার্টমেন্টে হংবো নামে আরো একজন মেয়ে কাজে আসে। তারপর তো ওহান বায়েলি হংবোকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখায় আর ওকে এটাও বলে তুমি যেন আমাদের কোম্পানির স্টারদেরকে দেখে বেশি অবাক হইও না, কারণ আমাদেরকে তো স্টারদেরকে নিয়েই কাজ করতে হবে। আর তারপর তো কথায় কথায় ওহান বায়েল ওকে জিজ্ঞাসা করে যে তুমি কার ফ্যান। তখন তো হংবো তেসাঙ্গের একটা ছবি দেখিয়ে বলে যে আমি এর ফ্যান, কিন্তু ওহান বায়েলকে দেখে মনে হলো যে হংবোর এই উত্তরটা যেন তার পছন্দই হয়নি। সেদিন তো তেসাঙ্গের সঙ্গে এই লোকটা দেখা করতে আসে। সরি, এই লোকটার নাম আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। লোকটি তো তেসাঙ্গকে বলে যে তুমি যখন এর পরের মাসে ফিরে চলে যাবে তখন এখানকার লোকেরা তোমার জন্য নিশ্চয়ই খুব কান্নাকাটি করবে। আর তারপর তো এটাও বলে যে তুমি যখন কোরিয়া ফিরে চলেই যাবে সেখানকার লোক নিশ্চয়ই তোমাকে দেখে প্রচুর খুশি হবে, কিন্তু তোমার জীবনে এমন কি কেউ আছে যাকে তুমি কোরিয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে চাও। তখন তো তেসাং ওহান বায়েলের কথা মনে করে, কিন্তু লোকটিকে বলে আমার জীবনে এরকম কেউ নেই। সেদিন তো ওহান বায়েল কোম্পানিতে বসে বসে তেসাংয়ের ব্যাপারে খবরগুলো পড়ছিল। আর তারপরে যখন দেখলো যে তেসাং পরের মাসেই ফিরে আসবে তখন তো সে নিজে নিজেই এটা বলে ওঠে যে পরের মাসে নিশ্চয়ই আমাকে অন্য একটা জব খুঁজে নিতে হবে। সেদিন তো কাংইউ দা হাই নামে একজন রুকি অ্যাক্ট্রেসের বাড়িতে যায়।
আর ওর জন্য কিছু কাজের প্রপোজালও নিয়ে যায়। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি যে তা হয়তো তেসাংয়ের খুব বড় একটা ফ্যান। আর তেসাং আফ্রিকায় কখন কি করছে সবকিছু তো দা হ্যাং মুখস্থ করেই বসে আছে। আর তারপর তো ইউসাং দা হেকে এটা বলে যে কাল থেকে তোমার কমার্শিয়াল শুটিং শুরু হচ্ছে, কিন্তু কাল আমার ফুল বডি চেক আপ আছে, তাই তো আমি সেটে উপস্থিত থাকতে পারবো না। তখন তো দা হাই ওকে আশ্বস্ত করে আর এটা বলে, আরে তুমি এত চিন্তা কেন করছো, আমি আর এখন ছোট নই। আর ওরা যখন কথাবার্তায় বলছিল তখনই তো মিস সং নামের কেউ কাং ইউসাংকে ফোন করে। আর ইউসাং অফিসে পৌঁছাতেই মিস সং তো ওর পরে প্রচুরই রাগ দেখায় আর এটা বলে, আমি কি কোম্পানির জন্য এতটাই আনইম্পর্টেন্ট? এই বললেই তো সে একটা নতুন ড্রামার স্ক্রিপ্ট ইউসাংয়ের দিকে বাড়িয়ে দেয়। আসলে এখানে সমস্যা একটাই হয়েছিল, সেই স্ক্রিপ্টটা তো একটু কম দামি কাগজেই ছাপা ছিল, আর তাই তো মিস সং এত রাগ দেখাচ্ছিল। আর এই স্ক্রিপ্টটা প্রিন্ট করিয়েছিল জাং ইউল, যে ওদের কোম্পানিতে নতুন কাজে এসছে, আর সে তো কোনো কাজটা ঠিক করে করতেই পারে না। আর এবার তো মিস সঙ্গে খুশি করার জন্য ইয়োসাং জাং ইউলকে প্রচুরই বকতে থাকে আর এটা বলে, তুমি কি জানো মিস সং যদি কাজটা না করতে চায় তাহলে হয়তো আমাদের ড্রামাটা ক্যান্সেলই হয়ে যাবে। তখন তো জাং ইউল ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ইয়োসাং ওকে বলে যে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার জিনিসপত্র প্যাকিং করে এখনই কোম্পানি থেকে বেরিয়ে যাও। আর যেহেতু ইয়োসাং একটু আগে বলেছিল যে মিস সং কাজ না করতে চাইলে ড্রামাটা ক্যান্সেল হয়ে যাবে, ওতেই তো মিস সঙ্গের মনটা গলে যায়। আর তাই তো সে ইয়োসাংকে বলে যে তোমার এরকম করার দরকার নেই, আমি এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, আর আমি স্ক্রিপ্টটা আরেকবার পড়ে বলবো যে আমি এই ড্রামায় কাজ করতে চাই নাকি। আর আজকের এইসব কাণ্ড কারখানা যখন ইয়োসাংয়ের কাছ থেকে ওহানবুল জানতে পারে তখন তো ও ইয়োসাংকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি জাং ইউলকে কাছ থেকে বের করে দেবে? তখন তো ইয়োসাং ওকে বলে যে আমিও ঠিক জানি না, আর আমি কয়েকদিন ধরেই দেখবো যে জাং ইউল কেমন করে কাজ করছে, তারপরে ঠিক করবো যে ওকে কোম্পানিতে আর রাখবো কি রাখবো না। সারাদিন এইভাবে পাগল হওয়ার পর ইয়োসাং তো ওহানবেলকে বলে যে চলো আজকে আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতে যাই। যেটা শুনে ওহানবেল বলে, তুমি কি ভুলে গেলে কালকে আমাদের ফুল বডি চেক আপ আছে, আজকে তো এই জন্য ড্রিঙ্ক করতেই পারবো না। সেদিন রাতে ওহানবেল বাড়ি ফিরে এসে তার কোলোনোস্কোপি করানোর জন্য যেইভাবে তাকে প্রিপেয়ার হতে হবে তার ম্যানুয়ালটা পড়ে। তারপরেই তো সেই ম্যানুয়াল দেখে সে একটা ড্রিঙ্ক তৈরি করে, যেটা খেতে গিয়েই তো ওর বমি পাচ্ছিল, কিন্তু কোনো রকম নাক টিপে রেখে ওকে তো সেই ড্রিঙ্কটা শেষ করতেই হয়, কারণ ফুল বডি চেক আপের মধ্যে কোলোনোস্কোপিও তো করছে না। কিন্তু ওর তৈরি করা বিশেষ এই ড্রিঙ্কটা খাওয়ার পর ওর তো সারা রাতে ঠিক করে ঘুমও হয়নি। কি করে হবে বলো, কারণ বারবার যদি তাকে টয়লেটে যেতে হয়, কিন্তু এত কষ্ট করার পরেও তো সকালে আবার তাকে সেই ড্রিঙ্কটা তৈরি করতে হয়, কারণ কোলোনোস্কোপি করানোর জন্য তাকে দুবার তো এই ড্রিঙ্কটা খেতেই হতো। আর ও যখন খুব অলসভাবে এগিয়েই যাচ্ছিল ওর পা লেগে রিমোটটা তো সোফার নিচেই ঢুকে যায়, আর তার সঙ্গে তো টিভিটাও চলতে শুরু হয়ে যায়। টিভিতে তো আবার তেসাংয়ের খবরগুলোই দেখানো হচ্ছিল, যেটা দেখে কেন জানি না ওহানবেলের তো খুবই বিরক্ত লাগছিল। তাই তো সে কোনোরকম তাড়াহুড়ো করে সোফার নিচ থেকে রিমোটটা বের করানোর চেষ্টা করছিল। এই রিমোট বের করতে গিয়ে রিমোটের সঙ্গে তো পুরোনো দিনের একটা ছবি বেরিয়ে আসে, যেখানে ওহানবেলের সঙ্গে খুব আশ্চর্যজনকভাবে তেসাঙ্গ ছিল। ওরা দুজন তো আবার দুজনের হাত দিয়ে লাভ সাইন তৈরি করে ছবি তুলে রেখেছিল, যেটা থেকে ওহানবেল তো আরোই বিরক্ত হয় আর এটাই বলতে থাকে যে এই ছবিটা এখানে আবার কি করছে। এই ছবি থেকে তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো যে ওদের অতীতে একসঙ্গে কিছু না কিছু তো ব্যাপার ছিল। তেসাং তো সেদিন লুকা নামের একটা বাচ্চা ছেলেকে একজোড়া জুতো দেয়। আসলে লুকার কাছে তো আগেও জুতো ছিল, কিন্তু সেই জুতোটা সে তার দাদাকে দিয়ে দিয়েছিল, তাই তো তেসাং ফিরে যাওয়ার আগে লুকাকে একজোড়া জুতো গিফট করে, আর এটাই বলে যে এই জুতোটা শুধুমাত্র তুমিই পরবে। এখান থেকে এটা ভালো করে বোঝা যাচ্ছে যে তেসাং মনের দিক থেকে কতটা ভালো। ফাইনালি ফুল বডি চেক আপের দিন তো চলেই আসে, তাই তো ওহানবেল, হোইয়ং আর কাং ইয়োসাং ওরা তিনজনই হসপিটালে পৌঁছে যায়। ওদের তিনজনকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনজনেরই অবস্থা খুবই খারাপ। আর এখানেই আমরা হানদেশু নামে আর একটা ক্যারেক্টারকে জানতে পারবো, যে ডিএস অ্যাক্টরদের সিইও, মানে ও অন্য একটা কোম্পানির সিইও। হানদেশু তো ওদের তিনজনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়, মানে বুঝতেই পারছো যে ওরা একে অপরকে জানে। হানদেশু তো প্রথমেই ওহানবেলকে বলে যে তুমি কবে আমাদের কোম্পানিতে জয়েন করছো? তখন তো ওহানবেল বলে তুমি এমনিই আমাকে আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি যে হানদেশু তো আগে স্টারফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানিতেই কাজ করতো, সে আবার ওদের সিনিয়রও ছিল। তারপর তো ওরা চারজনেই রেডি হয় ফুল বডি চেক আপের জন্য। আর তারপর তো হানদেশু হঠাৎ করেই বলে ওঠে যে চেক আপ শুরু হওয়ার আগে চলো আমরা ফোনগুলোকে সুইচ অফ করে ফেলি, কে জানে চেক আপ করানোর মাঝে হয়তো ফোন চলে এলো, তখন তো আমাদের ফুল বডি চেক আপ আর হবেই না। তখন যখন ওরা তিনজন ভাবছিল যে কি করবে, হানদেশু আবার বলে ওঠে যে আগে তো আমাদেরকে সুস্থ থাকতে হবে না, তবেই তো আমরা গিয়ে ভালো করে কাজ করতে পারবো। আর হানদেশুর কথা শেষ না হতে হতেই ওর ফোনেতে একটা ফোন চলে আসে। ওর তো ফোনটা পেয়ে খুব খুশি হয়, আর ফোনের ওপাশে থাকা লোকটি যখন হানদেশুর সঙ্গে দেখা করবে বলে তখন তো হানদেশু তখনই রাজি হয়ে যায়। হানদেশুকে এরকম ব্যবহার করতে দেখে ওরা তিনজন তো অবাক হয়ে যায়। তখন তো হানদেশু কথাটাকে ঘুরিয়ে নেয় আর এটা বলে
আরে স্বাস্থ্য তো আসবে যাবে, কিন্তু কাজ তো আমাদেরকে করতেই হবে না। এটা বলেই তো হানদেশু হসপিটাল থেকেই চলে যায়। হানদেশু চলে যাওয়ার পর ওরা তিনজন তো চেক আপের জন্য রেডি হয়ে যায়, যেখানে তো প্রথমে হোইয়ং এর চেক আপ শুরু হয়। ওহান বায়োল এবং কাং ইয়োসাং যখন বসেই ছিল, তখনই তো কাং ইয়োসাং এর কাছে ফোন চলে আসে, আর ওকে ফোনটা করেছিল জাং ইয়োল। যেটা থেকে ওহান বায়োল তো ওকে রিকোয়েস্ট করতে থাকে যে তুমি প্লিজ ফোনটা ধরো না, কিন্তু ইয়োসাংকে তো ফোনটা ধরতেই হতো, কারণ জাং ইয়োল ঠিকঠাক কাজ করতেই জানে না। আর তার উপরে সে আজকে দাহের কমার্শিয়াল শুটিং এর জায়গায় আছে। আর তারপর তো ইয়োসাং ফোনে কথা বলা শেষ করার পর সেও হসপিটাল থেকে কাজের জায়গায় চলে যায়। তখন তো ওহান বায়োল এবং হোইয়ং ওরা দুজনেই বিভিন্ন রকমের চেক আপ করাতে শুরু করে দেয়। আর শেষমেশ ওদের আর একটাই চেক আপ বাকি ছিল, কিন্তু হোইয়ং এর ফোন তো বাজতে শুরু করে দেয়। তখন তো ওহান বায়োল ওর হাতটা ধরে, মানে সে তো এটাই চাইছিল যে হোইয়ং যাতে ফোনটা না ধরে, কিন্তু তারপরে দেখা গেল যে ওহান বায়োলেরও তো ফোনটা বাজতে শুরু করে দিয়েছে। হোইয়ংকে ওর অ্যাক্টর সেওকু ফোন করছিল, আর ওহান বায়োলকে ইয়ং যে নামে একটা রিপোর্টার ফোন করছিল। আসলে সেওকুর তো আবারও লাভ স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে, তাও আবার সেই আগের মেয়েটার সঙ্গে। আর যেটা থেকে ওহান বায়োল তো হোইয়ংকে বকতেই শুরু করে দেয়, আর এইটাই বলে তুমি না আগের বার আমাকে বলেছিলে যে সবকিছু ঠিক করে দেবে, না মানে তুমি আমাকে ভাবছোটা কি। তখন তো হোইয়ংকে বলে যে সেওকু তো আমাকে বলেই ছিল যে সে ব্রেকআপ করে নেবে। আর তারপর তো ওহান বায়োলের একটু সন্দেহ হয়, তাই সে হোইয়ংকে বলে যে সেওকু কি টু টাইমিং করছে। তখন তো হোইয়ং বলে যে না, ঠিক টু টাইমিং নয়, এই বলে তো সে হাতে 3 দেখায়, মানে সে একসঙ্গে 3টে মেয়েকেই ডেট করছে। তখন তো ওহান বায়োল বলে ঠিক আছে, বাকি পিআর টিম মেম্বারদের সঙ্গে আলোচনা করে এটাই বলতে হবে যে সেওকু এখন ওই মেয়েটার সঙ্গেই ডেট করছে। তারপর তো ওহান বায়োল হসপিটালে বসে বসেই একটা ইমেল টাইপ করতে শুরু করে দেয়। আর এদিকে হোইয়ং তো ওহান বায়োলকে এসে বলে যে সেওকু আমাকে ডাকছে, তাই আমাকে তো এখন যেতে হবে, আর আমি আশা করছি তুমি নিশ্চয়ই তোমার ফুল বডি চেক আপটা করিয়ে নিতে পারবে। তখন তো ওহান বায়োল বলে হ্যাঁ হ্যাঁ যাও, আর সেওকুর উপর নজর রেখো কিন্তু, আর ওকে এটাও বলে দিও যেন ও ওর মুখটা আমার সামনে না নিয়ে আসে। স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানির পিআর টিমের মেম্বাররা তো নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দেয়, মানে ওরা তো এটাই বলে যে আজকের দিনটা খুবই ঝামেলা ছিল, ওদেরকে এতটাই কাজ করতে হয়েছিল যে বাথরুমে যাওয়ার পর্যন্ত সময় হয়নি। আসলে আজ যে সেওকুর লাভ স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছিল সেটা তো ওদেরকেই সামলাতে হয়েছে। আর তখন তো একজন বলেই ওঠে যে মিশো যখনই কোম্পানিতে থাকে না তখন সবসময় আমাদেরকে সমস্যায় পড়তে হয়, সেওকুর ব্যাপারটাকে তো কোনো রকম সামলে নেওয়া গেছে, কিন্তু এরপরে আর কোনো সমস্যা হবে না তো। তখন তো আরেকজন এমপ্লয়ি বলে ওঠে এরকম ভাবে বলো না, কে জানে হয়তো তোমার কথাটা সত্যি হয়ে যাবে। তারপর তো ওরা ভাবলো যে এতক্ষণ বসে বসে কাজ করার পর ফাইনালি ওরা একটু বাইরে থেকে বাতাস খেয়ে আসবে, তাই তো ওরা ওদের সঙ্গে হংবোকেও ডাকে। আর হংবো যখন উঠবেই ভাবছিল তখনই তো সে আর একটা খবর দেখতে পায়, আর যেটা হলো যে টপ স্টার গং তেসাং আফ্রিকায় কোনো একটা ভলেন্টিয়ারকে মেরেছে। মানে বুঝতেই পেরেছো যে আবার একটা সমস্যা শুরু হয়ে গেছে। ওহান বায়োল তো তার লাস্ট চেক আপের আগে একটু বিশ্রাম করছিল, আর ঘুমের মধ্যেও সে সেওকুর লাভ স্ক্যান্ডালের কথাগুলোই বিড়বিড় করছিল। আর তারপর তো একটা নার্স এসে ওকে ফাইনাল চেক আপের জন্য ডেকে তোলে। চেক আপের আগে ওহান বায়োল যখন ফোনটা চেক করে দেখে যে ওকে প্রচুর রিপোর্টার, ওর পিআর টিমের মেম্বাররা, স্টার ফোর্স এন্টারটেনমেন্ট কোম্পানির ডাইরেক্টর সবাই এসএমএস করেছে। আর এসএমএস গুলো খুলে দেখার আগে ওকে তো পিআর টিমের কোনো একটা মেম্বার ফোন করে। আর টপ স্টারের ব্যাপারে এই খবরটা শুনে ওহান বায়োল তো প্রচুরই অবাক হয়। আর তারপর তো সে হসপিটালের জুতোগুলো কোনো রকম পরিবর্তন করে, কিন্তু হসপিটালের পোশাক পরিবর্তন করার মতো সময় ওর হয়নি, তাই তো হসপিটালের পোশাক পরে অফিসের দিকে যায়। আর ও যখন হসপিটালের পোশাক পরে অফিসে পৌঁছায় তখন তো ওর পিআর টিমের মেম্বাররা ওকে দেখে তো অবাক হয়ে যায়। তখন তো ওহান বায়োল বলে আমার কাছে তো কোনো অপশানই ছিল না। হংবো ওহান বায়োলকে জিজ্ঞাসা করে যে সত্যিই কি তেসাং ভলেন্টিয়ারকে মেরেছে। তখন তো ওহান বায়োল কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপর বলে যে তেসাং এরকম করতেই পারে না। আর ওদের কথা বলতে বলতে আফ্রিকা থেকে ওদের টিমের একজন তো ওহান বায়োলকে ফোন করে, আর এটা বলে যে তেসাং আজকে ভলিবল খেলছিল, আর এই খেলতে গিয়ে তো ওর মাথাটা সেই ভলেন্টিয়ারের মাথার সঙ্গে ঢুকে যায়। আর এই ব্যাপারটাকেই তো কেউ সোশ্যাল মিডিয়াতে এরকম করে ভাইরাল করে দিয়েছে। আর খবরটা জানার পরে ওহান বায়োলের কাছে যখন রিপোর্টারের ফোন আসে তখন তো সে রিপোর্টারকে বলে যে এটা একটা মিথ্যে খবর। আসলে এর আগে ওহান বায়োলের কাছে রিপোর্টারদের ফোন আসছিল, কিন্তু ও সেই ফোনগুলোকে রিসিভ করেনি, আর ওর পিআর টিমের মেম্বাররা কেউই রিপোর্টারদের ফোন রিসিভ করেনি। আর ওহান বায়োল ফোনটা রিসিভ করলো দেখে ওর টিমের মেম্বাররাও সব রিপোর্টারদের ফোনগুলো রিসিভ করে ওদেরকে সেই একই কথা বলতে লাগলো, আর এটাই বললো যে তেসাং এরকম করেইনি। সেদিন তো ওরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত এই কাজ করে। তারপর যখন ওহান বায়োল বাড়ি ফেরার জন্য ওর গাড়িতেই উঠলো তখন দেখলো যে গাড়ির ইঞ্জিন তো আর স্টার্ট নিচ্ছে না, মানে ওর তো কপালটাই খারাপ, সারাদিন এত কষ্ট করার পর ওকে তো সেই বাস ধরেই বাড়ি ফিরতে হবে। আর ও যখন বাসে করেই বাড়ি ফিরছিল তখনই তো ওর সামনের সিটে বসে থাকা একটা কাপল ওদেরই কোম্পানির অ্যাক্টরদের ব্যাপারে কথা বলছিল, আর কথা বলতে বলতে তো তেসাং এর কথা উঠে আসে। তখন তো সেই কাপলের মেয়েটি বলে ওঠে যে আমি তো আগে থেকেই জানতাম তেসাং এরকম করতেই পারে না।
আর তারপরেও তো তেশাংয়ের ব্যাপারে প্রচুরই প্রশংসা করে, যেগুলো শুনে ওহান বায়োলের বেশ ভালোই লাগে। আজ তো ওহান বায়োল খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। তারপর তো বসে বসে ওর ডাস্টবিনের দিকে চোখটা যায়। আসলে এই ডাস্টবিনেই সে তো তার এবং তেশাংয়ের ছবিটাকে মুড়েই রেখে দিয়েছিল। আর তারপর তো সে ফোন খুলে দেখে তেশাংয়ের ফিরতে আর মাত্র 6 দিনই বাকি আছে। আর তারপরে তো ওহান বায়োল আবারও সেই দিনের কথা মনে করে, মানে যেদিন ওকে তেশাং এয়ারপোর্টে উঠতে সাহায্য করেছিল। আর তেশাং তো ওর কানের কাছে গিয়ে এটাই বলেছিল, আমি যখন ফিরে আসবো তখন আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। তেশাং তো এটা বলেই চলে গেছিল। আর তেশাংয়ের এই কথার কি মানে সেটা তো আমরা পরেই বুঝতে পারবো। পরের দিন তো আবার পিআর টিমের মেম্বাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, যেখানে তো একজন এমপ্লয়ি এটা বলে ওঠে যে মিশো নিশ্চয়ই তেশাংকে খুব বিশ্বাস করে। তখন তো আর একজন এমপ্লয়ি হ্যাঁ বলে। আর তারপর তো ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারবো যে ওহান বায়োল এবং তেশাং একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছে। আর শুধু স্কুলে নয়, ওরা তো একসঙ্গে কলেজও কমপ্লিট করেছে। সেদিন তো ওহান বায়োল এবং ইউসাং তেশাংয়ের ব্যাপারেই কথাবার্তা বলছিল, মানে সেই ভলেন্টিয়ারকে মারার ব্যাপারটা নিয়ে। আসলে ওরা তো তেশাংকে খুব ভালোভাবেই জানে, তাই ওরা তো বুঝতেই পেরে গেছিল যে তেশাং কেন এরকম করেছিল। আসলে সেদিন ভলিবল খেলতে গিয়ে সেই ভলেন্টিয়ারটা তো তেশাংকে খুবই জ্ঞান দিচ্ছিল, আর সে তো তেশাংকে খেলতে না দিয়ে শুধুমাত্র নিজেই খেলে যাচ্ছিল। আর তাই তো তেশাংয়ের খুবই রাগ হয়, আর সে তো খেলার বাহানা করেই ভলেন্টিয়ারকে ইচ্ছে করেই মাথা দিয়ে মেরেছিল। আর ব্যাপারটা সে এমনভাবেই করেছিল যাতে সবার এটাই মনে হবে যে খেলতে গিয়েই ভলেন্টিয়ারের মাথায় লেগে গেছিল। আর তারপর তো ওরা অফিসে পৌঁছে দেখে যে আরও একজন নিউ বয় তো কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছে। যেটা দেখে ওহান বায়োল বলে, তাহলে কি আমাদের কোম্পানিতে আর কোনো নতুন এমপ্লয়ি নেই? তখন ইয়োসাং বলল, কে বলেছে? জাং ইয়োল আছে না। আর জাং ইয়োল তো ইয়োসাংকে ইমপ্রেসও করে দিয়েছে। আসলে ইয়োসাং তো গাড়িতে ঘুমোতেই পারে না, কিন্তু জাং ইয়োল এত সুন্দরভাবে গাড়িটা ড্রাইভ করেছিল যে ইয়োসাং তো এই প্রথমবার গাড়িতে ঘুমিয়ে গেছিল। আর ও তো এটাই বলতে থাকে, একজন ম্যানেজারের তো খুব ভালোভাবে গাড়ি চালাতে জানা দরকার। আর তারপর যখন জাং ইয়োল অফিসে ঢুকলো তখন তো ওহান বায়োল এবং ইয়োসাং ওরা তো হাততালি দিতে শুরু করে। আর আজকে তো হংবো হাততালি দিচ্ছিল। আসলে কিছুদিন আগে জাং ইয়োল যে সমস্যাটা তৈরি করেছিল সেটা জাং ইয়োল নিজে তৈরি করেনি, এখানে তো হংবো এরও হাত ছিল। মানে সে যখন স্ক্রিপ্টটা প্রিন্ট করতেই যাচ্ছিল তখন তো হংবোকে জিজ্ঞাসা করেছিল যে সে কোন পেপারে স্ক্রিপ্টটা প্রিন্ট করবে। তখন তো হংবোই ওকে কম কোয়ালিটির পেপারে স্ক্রিপ্টটাকে প্রিন্ট করতে বলেছিল। আসলে প্রিন্টারের গায়ে তো এটাই লেখা ছিল যে কম কোয়ালিটির পেপার ইউজ করো আর পৃথিবীকে বাঁচাও। তাই তো হংবো এরকম বলেছিল। সেদিন যখন ওহান বায়োল তার জন্য কফি বানাতে যায়, দেখে যে হংবো সেখানে আছে। আর হংবোকে দেখে ওহান বায়োলের এটাই মনে হয় যে হংবো যেন কাজের প্রচুর চাপ নিচ্ছে। তাই তো ওহান বায়োল ওকে বলে ওঠে যে একা একা সমস্ত চাপ নেওয়ার দরকার নেই, যখনই সমস্যা হবে তখনই তুমি আমাকে বলতে পারো। তখন তো হংবো হ্যাঁ বলে। আর তারপরেই ও দেখে যে কেউ ওদের দিকে আসছে, যেটা থেকে হংবো তো হাঁ করেই তাকিয়ে থাকে। আর এদিকে ওহান বায়োলও তার কফি তৈরি করে যখন পেছনেই ঘোরে তখন সেও অবাক হয়ে যায়। আসলে তার সামনে তো তখন তেশাং দাঁড়িয়েছিল। আর তারপর তো তেশাং আবারও ওহান বায়োলের কানের কাছে মুখটা নিয়ে যায়। ওহান বায়োল তো তেশাংয়ের কথাই ভাবছিল, মানে তেশাং তাকে কানের কাছে এটাই বলেছিল যে তুমি দেখছি তো খুব ভালো মুডে আছো, কিন্তু তোমাকে ভালো মুডে দেখে আমার কেন জানি না মুডটা খারাপ হয়ে যাচ্ছে। আর এগুলো ভেবেই তো ওহান বায়োলের মাথা খারাপ হয়ে যায়। তেশাং এই সবে মাত্র দেশে ফিরেছে, তাই ওর তো আজকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। আর যেই ইন্টারভিউ দেখার জন্য ওর অফিসের সমস্ত স্টাফই ওখানে ছিল। তেশাং তো স্টেজে পৌঁছে যায়, কিন্তু এতগুলো ক্যামেরা একসঙ্গে ওর ছবি তুলছিল যে ওগুলো দেখেই ও তো একটু নার্ভাস হয়ে পড়ে। আর ওকে দেখে তো এটাও মনে হচ্ছিল যে ওর শরীরও খারাপ হতে শুরু করেছিল। কিন্তু তারপরেই তেশাং ভিড়ের মধ্যে ওহান বায়োলকে দেখতে পায়। আর ওহান বায়োলকে দেখা মাত্রই তেশাংয়ের মন তো শান্ত হয়ে যায়। আর এমনটাই মনে হয় যেন তেশাংয়ের সঙ্গে কিছুই হয়নি। আর তারপরেই তো তেশাং ইন্টারভিউ দেওয়া শুরু করে দেয়। তেশাং তো খুব ভালোভাবে ইন্টারভিউ দিচ্ছিল, যেটা সবারই খুব পছন্দ হচ্ছিল। কিন্তু একমাত্র ওহান বায়োলেরই তেশাংয়ের এই ইন্টারভিউতে একটুও ইন্টারেস্ট ছিল না। ইন্টারভিউ শেষ করার পর তেশাং তো তার গাড়িতে এসে বসে। আর ওর কাছে ইয়োসাং গিয়ে বলে, তোমার জন্য আমি একটা নতুন ম্যানেজারের ব্যবস্থা করেছি। আর তারপরেই তো ইয়োসাং তেশাংয়ের সঙ্গে তার নতুন ম্যানেজার মিনের পরিচয় করিয়ে দেয়। আর ইয়োসাং তো মিনের প্রশংসা করে আর এটা বলে যে মিনকে দেখতে বাচ্চা লাগলেও ও ভালো করে কাজ করতে পারে। তেশাং তো মিনের সঙ্গে কোনো কথা না বলেই তা চোখ বন্ধ করে নেয়। আর যখন মিন বলছিল যে আমি তোমার সঙ্গে কাজ করে খুব খুশি হব, তখন তেশাং তো ওর কথার কোনো উত্তরই দেয়নি। সেদিন রাতে ওহান বায়োল তো একটা অদ্ভুত স্বপ্ন দেখে। আর স্বপ্নে সে তেশাংকে দেখতে পায়। তেশাং ওকে বলছিল যে তুমি আমাকে ঠিক করে দেখো। আর এই বলেই তো তেশাং তার বেল্ট খুলতে শুরু করে দেয়। আর এই স্বপ্নটা দেখার পর ওহান বায়োল তো ঘাবড়েই বিছানে বসে পড়ে। আর এদিকে আমরা তেশাংকে দেখবো যে খুব সুন্দরভাবেই ঘুমিয়েছিল। আর ঘুম থেকে ওঠার পর তেশাং তো তার রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে তো তার বাড়িটাকেই এটা বলে যে আমি তোমাকে খুব মিস করেছি।
সেদিন যখন ওহান বায়োল অফিসে পৌঁছায় দেখে যে ওর চেয়ারে তো তেশাং বসে আছে, আর তেশাং আবার ওহান বায়োলকে এটাও বলছে যে তুমি পুরো 28 সেকেন্ড দেরি করে এসছো। আর এই কথাটা শুনে ওহানের তো বিরক্ত লাগে, কারণ 28 সেকেন্ড দেরির জন্য কেউ কাউকে কিছু বলে নাকি। আর তারপর তো তেশাং ওহান বায়োলের অফিসেই বসে থাকে। আর তেশাং অফিসে আছে বলে ওহান বায়োলের কাজে তো খুব অসুবিধা হচ্ছিল, কারণ তেশাং এক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়েছিল। আর যার জন্যই তো ওহান বায়োল বিরক্ত হয়ে তেশাং এর দিকে তাকায়, যেটা দেখে তেশাং বলে, কেন তোমাকে কি কেউ ডিস্টার্ব করছে? তুমি তোমার নিজের কাজে মন দাও। তেশাং অফিস রুমে বসে আছে দেখে ওহান বায়োল এবং তার টিমরা এটাই ঠিক করে ওরা ওদের কাজের ব্যাপারটা মিটিং রুমেই আলোচনা করবে। কিন্তু ওরা যখন মিটিং রুমে পৌঁছায় তখন তো তেশাংও পেছনে পেছনে চলেই আসে। আর তারপর তো তেশাং ওখানে বসেই পড়ে। আর তেশাংকে এইভাবে বসে পড়তে দেখে ওহান বায়োলের টিমের সবাই তো তেশাংকে দেখতে শুরু করে, যেটা দেখে তেশাং ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমাকে এইভাবে কেন দেখছো? তোমরা কি আমার পেছনে আমার ব্যাপারে খারাপ কথা বলবে বলে মিটিং রুমে চলে এসছো? আর যদি তা না হয় তাহলে তো তোমরা সেই কথাটা আমার সামনেও বলতে পারো। এরপর যখন ওহান বায়োল তার টিম মেম্বারদের সঙ্গে লাঞ্চ করে ফিরে আসছিল তখন তো সাইডে দাঁড়িয়ে থাকা তেশাং ওকে বলে যে তুমি পুরো 30 মিনিট লাঞ্চ করার জন্য বাইরে ছিলে। আর এবার তো ওহান বায়োল আবারও মুখ খোলে আর এটা বলে যে আমাদের লাঞ্চ টাইমেও মিটিং ছিল। তখন তো তেশাং ওকে বলে যদি এরপর কোনোদিন মিটিং থাকে আমাকে আগে থেকে বলে দেবে। অফিসে সারাদিন কাজ করতে করতে ওহান বায়োল এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে তার নিজের জন্য কফি বানাতে যায়। আর যেখানে তেশাংও হাজির হয়ে যায় আর ওর হাত থেকে তো কফির গ্লাসটাই নিয়ে নেয় আর নিয়ে এসে কফিটা খেতেও শুরু করে দেয়। আর এবার তো ওহান বায়োল ওর উপরে খুব চিৎকারি করে। তখন তো তেশাং ওকে বলে যে তুমি আজকে 5 কাপ কফি খেয়ে ফেলেছো, আর এইভাবে কফি খেতে শুরু করলে তোমার তো কফির প্রতি নেশা হয়ে যাবে, তাই এরপর থেকে প্রতিদিন তুমি 2 কাপের বেশি কফি একদমই খাবে না। সেদিন যখন তেশাংয়ের ম্যানেজার মিন তার নিজের জন্য কফি বানাচ্ছিল তখন তো ওহান বায়োল গিয়ে ওর কাছে বসে পড়ে। তখন তো মিন ওকে জিজ্ঞাসা করে তুমি কি আবারও কফি খেতে এসছো? কিন্তু আজকে তো তোমার অলরেডি 2 কাপ হয়ে গেছে। তখন তো ওহান বায়োল মিনকে বলে যে প্লিজ তুমিও আবার শুরু করে দিও না। তখন তো মিন হাসতেই শুরু করে দেয় আর তারপর নিজের জন্য বানানো কফিটাই ওহান বায়োলকে দিয়ে দেয়। আর ওরা যখন কথাবার্তা বলছিল তখনই তো ওহান বায়োলের কাছে মিস চকির ফোন আসে। আর চকি ওহান বায়োলকে বলে যে তোমরা যে আজকে পোস্টার রিলিজ করেছো তাতে কিছু ভুল আছে। আর এইটা শুনে ওহান বায়োল তো দৌড়ে চলে যায় নিজের ডেস্কে। আর তারপর যখন ওহান বায়োল তো কম্পিউটার চেক করে তখন দেখে যে ওদের অফিস থেকে রিলিজ করা পোস্টে সত্যিই ভুল আছে। আর এটা দেখে ওহান বায়োল এতটাই জোরে চিৎকার করে যে ওর পাশে বসে থাকা তেশাং তো চমকেই উঠে পড়ে। আর ওহান বায়োলকে এরকম করতে দেখে হংবো চেক করে যে এই পোস্টটা তো সেই করেছিল, তাই হংবো তো ওহান বায়োলের কাছে ক্ষমা চায়। যেটা শুনে ওহান বায়োল বলে তুমি ক্ষমা চাইবে পরে, আগে তুমি এই ভুলটাকে ঠিক করো। আর তারপর তো ওহান বায়োল একটা রিপোর্টারকে ফোন করে আর ফোন করার পর সমস্ত সমস্যারই সমাধান করে ফেলে। এদিকে তেশাং তো বসে বসে ওহান বায়োলের কাজকর্মই দেখছিল। সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর হংবো তো নিজের চেয়ার থেকে উঠে ওহান বায়োলের কাছে আসে আর ওর কাছে আবারও ক্ষমা চায়। আর আজ তো ওহান বায়োল এতটাই রেগেছিল হংবোকে এটাই বলে যে এরপর থেকে তুমি তোমার নিজের কাজটা খুব ভালো করে করবে। আর এটা শুনে পাশে বসে থাকা তেশাং বলে বাহ তুমি কি বলছো? আর তেশাং তো হংবোকে এটা বলে যে তুমি কি জানো ওহান বায়োল কি করেছিল? তেশাং যখন বলতেই যাচ্ছিল যে ওহান বায়োল কি করেছিল তখনই তো ওহান বায়োল উঠে এসে তেশাং এর মুখটা চেপে ধরে আর তেশাংকেই ওখান থেকে নিয়ে চলে যায়। আর ওহান বায়োল তো তেশাংকে একদম ছাদে নিয়ে যায়। তখন তেশাং ওহান বায়োলকে বলে আমি দেখছি তুমি ওই কথাটা তুলে এনে নিজেকে এম্বারেস করতে চাও না। আর এটা শুনে ওহান বায়োল তেশাংকে বলে যে আমি যে ভুলটা করেছিলাম তার জন্য 1000 বার তোমার কাছে ক্ষমা চেয়েছি। আর এই ব্যাপারটা 6 বছর আগের ব্যাপার, তুমি আর কতদিন ওই একই কথাটাকে ধরে রাখবে? তখন তো তেশাং ওকে বলে যে 6 বছর হোক বা 600 বছর, কিছু কথা এমন হয় যেগুলোকে ভুলে থাকা সম্ভব নয়। আর তুমি আমার সঙ্গে 6 বছর আগে যা করেছিলে তার জন্য রাতে আমার ঠিক করে ঘুমও আসে না। এইটা শুনে ওহান বায়োল বলে ও এই ব্যাপার, তাহলে তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো। আর এইটা শুনে তেশাং তো ওর একদম কাছে চলে যায়, কারণ ও তো এটাই ভাবছিল যে ওহান বায়োল নিশ্চয়ই আবার ওকে কিছু বলবে। কিন্তু ওহান বায়োল তো ওকে এটাই বলে যে 6 বছর আগে আমি যা করেছিলাম তার জন্য আবারও তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এটা বলেই তো ওহান বায়োল ওখান থেকে চলে যায়। কিন্তু তেশাংয়ের এই কথাটা একদমই পছন্দ হয়নি আর সে তো আরো বেশি পরিমাণেই রেগে যায়। আর এরপর আমরা দেখব যে ওহান বায়োলের টিম মেম্বাররা একসঙ্গে ডিনার করতে গেছে আর যেখানে তো ওরা ওহান বায়োল এবং তেশাংয়ের মধ্যে কি চলছে এটা নিয়ে আলোচনা করছিল। মানে কখনো তো ওদের দুজনকে একসঙ্গে দেখলে এটাই মনে হয় যে ওরা খুব ভালো বন্ধু, আবার কখনো ওদেরকে দেখলে এটাই মনে হয় যে ওরা একে অপরের ওপর প্রতিশোধ নিচ্ছে। আর ওরা যখন এইসব কথাবার্তা আলোচনা করছিল তখনই ওখানে দেশু চলে আসে। আর দেশুই ওদের সবাইকে 6 বছর আগে কি হয়েছিল সেটাই বলতে শুরু করে। 6 বছর আগে ওহান বায়োল যখন এই কোম্পানিতে সবে সবে জয়েন করেছিল তখনই তো সে তেশাংয়ের জন্য একটা পোস্ট বানাচ্ছিল। বুঝতেই পেরেছো নতুন কোম্পানিতে জয়েন করেছে মানে সে কতটা নার্ভাস।
আর তার উপরে তো অফিসের সবাই ওকে এটা ওটা কাজ দিচ্ছিল, আর যার জন্য ওহান বেল ঠিক করে পোস্টটা তৈরি করতেই পারছিল না। আর তাই তো ওহান বেল যে পোস্টটা তৈরি করছিল তার হেডলাইনের একটা ওয়ার্ড তো ডিলিট হয়ে যায়। আর ওহান বেল যেহেতু হেডলাইনটা ঠিক করেই বানিয়েছিল তাই সে তো দ্বিতীয়বার ওটা চেক করেনি। আর তারপর তো ওহান বেল ওই পোস্টটাকে একটা রিপোর্টারের কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ওহান বেল তো কফি নিয়ে অফিসে ফিরে আসে, আর তখন দেখে ওর টিমের সিনিয়ররা কিছু ব্যাপার নিয়ে চিন্তা করছে। আর তাদের মধ্যে তো একজন ওহান বেলকে এটাও বলে ওঠে যে তুমি এটা কি করেছো। তখন তো ওহান বেল নিজের কম্পিউটার চেক করে আর এটাই দেখে যে সে যে পোস্টটা পাঠিয়েছিল তার জন্য তো একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে। আর এর জন্য তো ওর অফিসের সবাই ওকেই দোষ দিচ্ছিল আর এটাই বলছিল যে তুমি এটা কি করেছো। আর ওহান বেল কিছু বলতো কি তার আগেই তো ওর অফিসে প্রচুর ফোন আসতে শুরু হয়ে যায়। আর তারপর তো ওহান বেল দেখে যে সে যে ভুল পোস্টটা করেছিল সেটা নিয়ে চারিদিকে তো ট্রোল হচ্ছে, মানে ওই পোস্টটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। আর এদিকে তেশাং তো এই খবরটা দেখার পর অফিসেই হাজির হয়ে যায় আর এসেই চিৎকার করে বলতে থাকে যে এই পোস্টটা কে করেছে। আর তেশাং তো এতটাই জোরে জোরে চিৎকার করছিল যে ওর টিমের সবাই তো খুব ভয় পেয়ে যায়, আর সঙ্গে ওহান বেলও। তাই ওহান বেল তো ওদেরকে জিজ্ঞাসা করে যে এবার আমি কি করব। তখন ওর টিমের মেম্বাররা ওকে বলে যে তুমি লুকিয়ে পড়ো, এছাড়া কোনো উপায় নেই। ওহান বেল তো কোনো রকম করে ওদের ডিপার্টমেন্ট থেকে বেরোনোর চেষ্টা করছিল, আর ততক্ষণে তো তেশাং ওদের ডিপার্টমেন্টে হাজির হয়ে যায় আর সবাইকে চিৎকার করে এটাই জিজ্ঞাসা করতে থাকে যে আমাকে বলো কে এই পোস্টটা করেছে। তখন তো টিমের মেম্বাররা কিছুই উত্তর দিচ্ছিল না। আর তারপরেই তেশাংকে চোখ পড়ে একটা খালি চেয়ারের দিকে। তখন তো বুঝতেই পারে যে এই খালি চেয়ারের মালিক মানে ওহান বেলই এই কাজটা করেছে। আর এদিকে ওহান বেল তো কোনো রকম চুপি চুপি করে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টাই করছিল। আর ওহান বেলের টিমের বস তখন এতটাই নার্ভাস ছিল যে সে কি করবে বুঝতে না পেরে ওহান যে চুপি চুপি যাচ্ছে ওটাই দেখতে শুরু করে দেয়। আর তেশাং যখন ম্যানেজারের দৃষ্টিকে ফলো করে তখনই তো সে ওহান বেলকে দেখতে পেয়ে যায়। আর ওহান বেলকে দেখা মাত্রই তো তেশাং চিৎকার করে ওঠে। আর ওহান বেল তো এতটাই ঘাবড়ে যায় যে সে তো দৌড়াতে শুরু করে। তখন তো তেশাং ওর পেছনে দৌড়ায়। ওহান বেল তো দৌড়াতে দৌড়াতে একটা লেডিজ ওয়াশরুমের মধ্যেই ঢুকে পড়ে। আর ওদেরকে এইভাবে দৌড়াতে দেখে অফিসের সবাই তো খুব চিন্তায় ওদের পেছনে দৌড়ায়। আর এদিকে তেশাং তো লেডিজ ওয়াশরুমের বাইরে অপেক্ষা করার বদলে ওয়াশরুমের মধ্যেই ঢুকে পড়ে। তেশাং যখন দেখে যে ওহান বেল ওয়াশরুমের মধ্যে ঢোকার পর দরজাটা লক করে দিয়েছে তখন তো ও দরজার বাইরে থেকে খুব চিৎকার করতে থাকে আর এটাই বলতে থাকে যে দরজাটা খুলে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু ওহান বেল তো এতটাই ঘাবড়ে ছিল যে সে দরজাটা খুলতে ভয়ই পাচ্ছিল। আর এবার তো তেশাংয়ের ধৈর্যই হারিয়ে যায়, তাই তো সে ওয়াশরুমের দরজার উপরেই উঠে পড়ে। আর ওহান বেলকে এটাই বলে যে ভালোই ভালোই দরজাটা খুলে ফেলো। তেশাংকে দরজার উপরে উঠতে দেখে ওহান বেল এতটাই ঘাবড়ে যায় যে সে তেশাংকে বলে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দরজাটা খুলছি। ওহান বেল তারপর তো বাইরে বেরিয়ে আসে আর এসেই তো সে সঙ্গে সঙ্গেই তেশাংয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। আর ওহান বেল ক্ষমা চাইছে দেখে তেশাংয়ের তো আরোই রাগ হয়। আর তেশাং তো হঠাৎ করে ওহান বেলের খুব কাছেই চলে আসে আর ওর মাথায় মাথা রাখে। আর তারপর তো সে নিজের রাগটাকে কিছুটা কমানোর জন্য একা একাই বক্সিং করতে শুরু করে দেয়। আর তারপরেই তো তেশাং ওকে বলে ওঠে যে আমি তো তোমার এই ভুলের জন্য শাস্তি দিতে চাই, কিন্তু আমি তোমাকে কি শাস্তি দেব। আর তেশাং তো ওহান বেলের সঙ্গে কি করবে এটা চিন্তা করতে করতেই ওয়াশরুমে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতে শুরু করে দেয়। আর তারপরে সে ওহান বেলকে বলে যে তুমি আমার দিকে একদম ভালো করে দেখো। পরে তো তেশাং নিজের শার্টটাকে ওপরের দিকে তুলে নেয় আর এরপর সে তার বেল্ট খুলতে শুরু করে। তেশাংকে এরকম করতে দেখে অফিসের সব কর্মচারীরা তো খুব ঘাবড়ে যায় আর ওকে এরকম করতে বারণও করে। আর এদিকে ওহান বেলের তো আরোই খারাপ অবস্থা, মানে সে তো খুবই ঘাবড়ে যায়। কিন্তু তেশাং তো কারোর কোনো কথা না শুনেই সে তার বেল্টটা খুলতেই থাকে। আসলে ওহান বেল যখন পোস্টটা তৈরি করছিল তখন তো হেডলাইনে এটাই লেখা ছিল যে তেশাং তাদের অফিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যাক্টর, কিন্তু এই ইম্পর্ট্যান্টের আরটাই তো ভুল করে ডিলিট হয়ে গেছিল। মানে বুঝতেই পারছো যে ব্যাপারটা কি হিসেবে দাঁড়ালো। আর তাই তো তেশাং এরকম পাগলামি করছিল। কিন্তু তখনই তো অফিসের বাকি এমপ্লয়িরা ওয়াশরুমের মধ্যে চলে আসে আর তেশাংকে ওখান থেকে তুলে নিয়েই চলে যায়। আর এরপর এই গল্পটা আবারও বর্তমানে চলে আসে, মানে যেখানে দায়েশু ওহান বেলের টিম মেম্বারদেরকে এইসব গল্পগুলো বলছিল। আর এইসব গল্প শুনে টিম মেম্বাররা তো খুবই অবাক হয়ে যায়। শিওর অফিসে একটা মিটিং চলছিল যেখানে ওহান বেল বলল যে একটা ফেমাস রাইটারের ড্রামা দ্য ওয়ার্ল্ড অফ স্টার্স, এই ড্রামাতে যদি তেশাং কাজ করে তাহলে ড্রামাটা খুব হিট হবে। কিন্তু তেশাং বলল আমি এই ড্রামাটাই কাজ করব না। আর এর কারণ হিসেবে বলল যে ওহান বেল নাকি এই ব্যাপারটায় সিনসিয়ারিটি দেখাচ্ছে না। কথাটা শুনেই তো ওহান বেলের খুবই বিরক্ত লাগে, কিন্তু অফিসে বসে থাকার কারণে সে কোনোরকম নিজের রাগকে সামলে নেয়। আর তেশাং এই ড্রামাতে কাজ করবে না যেটা জানতে পেরে দুজন তো খুব এক্সাইটেড হয়ে পড়ে। সেটা ছিল দায়েশু এবং হোইয়ং। ওরা তো এটাই চাইছিল ওদের আন্ডারে যেসব অ্যাক্টররা কাজ করছে তারা যেন এই ড্রামাতে কাজের সুযোগটা পেয়ে যায়। আর এর জন্য তো ওদের প্রায় মারামারি লেগে যায়।
তেসাংয়ের সেদিন একটা ফটোশুট ছিল, যেখানে ও খুব হ্যান্ডসামি দেখাচ্ছিল, তাই সবাই তো ওর দিকেই তাকিয়েছিল। কিন্তু তেসাং যখন ফটোশুট শেষ করার পর দেখে যে ওহান বায়োল ওখানে নেই, ওর তো মাথাটাই গরম হয়ে যায়। কথায় কথায় ওহান বায়োল কাং সেয়ং এর কাছ থেকে এটা জানতে পারে যে যেই ব্যাপারটা নিয়ে ওহান বায়োল এবং তেসাংয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছিল, সেই ব্যাপারটার জন্য তো ওদের কোম্পানির সিইও ওহান বায়োলকে কাজ থেকে বের করে দেবে বলছিল। কিন্তু তখন তেসাংই ওর হয়ে কথা বলেছিল, মানে সিইওকে এটা বলেছিল যে এইটুকু ভুলের জন্য তুমি ওকে বের করো না কোম্পানি থেকে। কিন্তু এইখানে কাং ইউ সাং একটা কথা ওহান বায়োলকে বলেনি, মানে তেসাং ওহান বায়োলকে সিইওর হাত থেকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু সে এই জন্য বাঁচিয়েছিল যাতে সে ওহান বায়োলকে তার নিজের মতো করে শাস্তি দিতে পারে। তেসাংয়ের শুটিং এর পর একটা ইন্টারভিউ হচ্ছিল, যেখানে তেসাংকে যে প্রশ্নগুলো করা হচ্ছিল, যার কিছুগুলোর উত্তর তো মিথ্যেই বলেছিল। মানে যেমন তেসাং এটা বলেছিল যে সে তার এমপ্লয়ীদের সঙ্গে খুব ভালোভাবেই থাকে, এমপ্লয়ীদেরকে রেসপেক্ট করে এবং ওদের খুব কেয়ারও করে। তেসাংয়ের এই ইন্টারভিউ শুনে মিন ভাবে যে তেসাং কবে আবার তার এমপ্লয়ীদের সঙ্গে ভালো ব্যবহার করলো। সেদিন অনেক রাতে ওহান বায়োল যখন ঘুমিয়েই ছিল, তখনই একটা এসএমএস নোটিফিকেশন আসার আওয়াজে ওহান বায়োলের তো ঘুম ভেঙে যায়। তো ও এটাই ভাবে এত রাতে ওকে আবার কে এসএমএস করছে, আর এসএমএসটা খুলে দেখে সেটা এসেছিল তেসাংয়ের পাশ থেকেই। তেসাং তোকে এটাই জিজ্ঞাসা করেছে যে তুমি কেন চাও দ্য ওয়ার্ল্ড অফ স্টার এই ড্রামাতে আমি কাজ করি। ওহান বায়োল তো এটাই রিপ্লাই দেয়, আমি আসলে এটা দেখতে চাইছিলাম তুমি ওই ড্রামাতে কেমন ভাবে অভিনয় করো। তেসাং তখন ওহান বায়োলকে ঘুরিয়ে ফোন করে আর জিজ্ঞাসাও করে যে তুমি এই ব্যাপারে এত কৌতূহলী কেন। ওহান তখন বলে যে আসলে স্ক্রিপ্টটাই খুব সুন্দর, তাই আমি দেখতে চাইছিলাম তুমি এই ড্রামাতে কেমন ভাবে অভিনয় করো। আর ওহান বায়োল খুব বিরক্তভাবেই বলে তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এত রাতে আমাকে ফোন করেছো, এরপর থেকে কোনো দরকার থাকলে তুমি আমাকে অফিসেই জিজ্ঞাসা করে নিও। এটা বলেই ও তো ফোনটা কেটে দেয়। ফোনটা রেখে দেওয়ার পর তেসাং ভাবে আচ্ছা তুমি আমাকে এই ড্রামাতে কাজ করতে দেখতে চাও, ঠিক আছে তোমার কথাটাই আমি শুনবো। এখানেই আমাদেরকে আগের একটা ঘটনা দেখানো হবে। আসলে তেসাং তো এই ড্রামাতে কাজ করবে না বলেই দিয়েছিল, কিন্তু সকালে কাং ইউ সাং ওর বাড়িতে একটা স্ক্রিপ্ট এনেছিল আর সেটাকে এমন জায়গাতেই রেখেছিল যাতে তেসাংয়ের নজরে আসে। পরের দিন সকালে যখন ওহান বায়োল অফিসের দিকেই যাচ্ছিল, তখনই তো ওর চোখ তেসাংয়ের ব্যানারের দিকে পড়ে, যেটা কিছুটা ভেঙেছিল আর জায়গাটাকে সিল করাও ছিল। ব্যাপারটা দেখে ওহান বায়োল তো খুবই চিন্তায় পড়ে, মানে এরকমটা তেসাংয়ের ছবির সঙ্গে কে করলো। ওহান বায়োল এবং কাং ইউ সাং মিলে লয়ার ডু এর সঙ্গে কথা বলে। তখন তো লয়ার ডু বলে তেসাংয়ের এই ব্যানারটা ভেঙেছে তেসাংয়ের গাড়ি দিয়েই, কিন্তু গাড়িটা তখন তেসাং চালাচ্ছিল না, চালাচ্ছিল মিন। আর এটা শুনে ওহান বায়োল বলে কিন্তু আমি তো এটাই ভাবছি যে মিন এরকম কেন করলো। ওহানের কথা শুনে ইউ সাং আগের একটা কথা ভাবে, আসলে কিছুক্ষণ আগে মিন তো ইউ সাং এর কাছে ক্ষমা চেয়েছে আর এটা বলেছে আমি এরকম করেছি কারণ তেসাং আমাকে দেখলে কোনোদিনই হাসে না, তাই তো আমার খুবই বিরক্তও লাগতো। এইসব কিছু ভাবার পর ইউসাং ওদেরকে বলে এসব কিছু ভেবে এখন কি লাভ, আমি তো মিনকে তেসাংয়ের ম্যানেজারের পদ থেকে সরিয়ে দিয়েছি। ইউসাং তো তেসাংকে ফোন করে ক্ষমা চায়। তখন তেসাং বলে এতে তোমার কোনো দোষ ছিল না, তার থেকে বরং তুমি একটা কাজ করো, আমার জন্য নতুন ম্যানেজারের ব্যবস্থা করো যে ভালো করে গাড়ি চালাতে জানে। ফোনটা রেখে দেওয়ার পরেই তো কাং ইউসাংয়ের চোখ পড়ে জাং ইউলের দিকে, আর যাকে তো আমরা মাস্টার অফ ড্রাইভার বলেই জানি। ওহান বায়োল অফিসের মধ্যে চলতে চলতে তেসাংয়ের একটা পোস্টার দেখে দাঁড়িয়ে যায়। তখনই তো তেসাং ওর কাছে আসে আর ওকে বলে তুমি আমার ছবিটাকে এইভাবে দেখছো কেন। ওহান বলে আমি তোমার ছবি কোথায় দেখলাম। তেসাং তখন বলে তুমি এটা মোটেও ভেবো না, তোমার কথা শুনে আমি ওই ড্রামাতে কাজ করতে রাজি হয়েছি। তখন ওহান বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, স্ক্রিপ্টটা তো তোমার পায়ের কাছে এসেই পড়ে গেছিল। তখন তেসাং ভাবে হ্যাঁ এরকমটাই তো হয়েছিল। ওহান বায়োল ওকে বলে তুমি অফিসে আসা এবার বন্ধ করো, তুমি কাছাকাছি থাকলে আমার কাজ করতে বিরক্ত লাগে। তখন তেসাং বলে আমি তো তোমাকে বিরক্ত করার জন্যই অফিসে আসি। তেসাং বলে তুমি কি আমাকে আফ্রিকা পাঠিয়ে খুব খুশিতেই ছিলে। তখন ওহান বলে যে তুমি এরকম করে কেন বলছো, আমি তো তোমাকে আফ্রিকা পাঠাইনি, তুমি তো নিজেই যাবে বলেছিলে। তখন তেসাং বলে হ্যাঁ এই জন্যই তো আমি আফ্রিকায় যখন ছিলাম তুমি একবারের জন্যও আমাকে ফোন করনি। ওদের এইসব কথাবার্তাগুলো একজন এমপ্লয়ি তো শুনে নেয় আর সে তো দৌড়াতে দৌড়াতেই অফিসের মধ্যে আসে আর সবাইকে বলে তোমরা কি জানো যে ওহান বায়োলের জন্যই তেসাং আফ্রিকা গিয়েছিল। এদিকে হাংবো তো তার কম্পিউটার স্ক্রিনের দিকে আঙুল দিয়ে বলে যে এদিকে একবার দেখো। তারপর তো ওরা ওহান বায়োল এবং তেসাংয়ের একসঙ্গে একটা ছবি দেখতে পায়। যেই ছবিটা দেখার পর ওরা তো এটাই আলোচনা করতে থাকে যে হয়তো হতে পারে ওরা দুজন দুজনকে আগে থেকেই জানে আর হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও ছিল আর তারপর মনে হয় ওদের ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু এখনো ওদের মধ্যে ফিলিংস আছে, তাহলে তেসাং কেনই বা ওহানের কাছে থাকার চেষ্টা করে। এদিকে তেসাং ওহানকে জিজ্ঞাসা করতেই থাকে তুমি কিছু উত্তর দিচ্ছ না কেন। তখন ওহান বলে যে আমিও খুব ব্যস্ত আর তুমিও খুব ব্যস্ত আর তাই তো আমি তোমাকে ফোন করার সময়ই পাইনি। তখন তো তেসাংয়ের একটু খারাপ লাগে, কিন্তু তবুও সে ওহানকে বলে
তুমি ঠিকই বলেছো। তুমি যদি আমাকে ফোনও করতে আমি ফোনটা রিসিভও করতাম না। আর তারপর তো ওরা দুজন দুদিকেই চলে যায়। ওহান বাইল অফিসে আসতেই একজন এমপ্লয়ি তো ওর কাছে আসে আর একটা কাগজ দেয়। যে কাগজটা দেখে ওহান তো চিৎকার করতেই শুরু করে দেয়। আসলে এই কাগজটার মধ্যে ওর এবং তেসাংয়ের ইউনিভার্সিটির একটা ছবি ছিল। আর ও তো সেই এমপ্লয়িকে বলে তাড়াতাড়ি করে কিমকে ফোন করো আর এটা বলে যে এই ছবিটা আবারও সামনে চলে এসছে। ওহান বাইল এতটাই চিৎকার করছিল যে বাকি এমপ্লয়িরা তো খুবই ভয় পেয়ে যাচ্ছিল। সেদিন অফিসের একটা মিটিংয়ে সিও ওহান বাইলকে বলে যে আমাদের অ্যাক্ট্রেসের স্ট্রেস লেভেলটাকে কন্ট্রোলে রাখতে হবে আর সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তখন ওহান বাইল একটু বিরক্ত হলেও এই কাজ করতে সে রাজি হয়ে যায়। সেদিন যখন মিস্টার ডু অফিস থেকে যাচ্ছিল তখনই তো ওহান বাইল ওর পেছনে আসে। আর ওহান তো মিস্টার ডুকে সেই স্ট্রেস ম্যানেজমেন্টের একটা ফর্ম দেয় আর এটা বলে যে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তখন মিস্টার ডু বলে কিন্তু আমি তো এই অফিসের এমপ্লয়িও নই, এটা তো এমপ্লয়িদের জন্য। তখন ওহান বাইল বলে তুমি এমপ্লয়ি না হলে তো কি হয়েছে, তুমি আমাদের টিমের একজন মেম্বার তো, তাই আমি চাই তুমি এই ফর্মটা ফিল আপ করে আমাকে দিয়ে দাও। এই কথাটা শুনে মিস্টার ডু তো খুব খুশি হয় আর ওহানকে বলে ঠিক আছে আমি ফর্মটা ফিল আপ করেই দিয়ে দেবো। ওহান বাইল যখন অফিসের মধ্যে যায় দেখে যে তেসাংয়ের চেয়ারে চাং ইউল ঘুমিয়ে আছে। ওহান তো ওকে ডেকে তোলে আর জিজ্ঞাসা করে তোমাকে তেসাং নিশ্চয়ই খুব কাজের চাপ দিচ্ছে। তখন তো চাং ইউল না বলে। তারপর চাং ইউল ওহান বাইলকে বলে যে আমি যখন তেসাংকে স্ট্রেস ম্যানেজমেন্টের ফর্মটা দিয়েছিলাম তেসাং তো ওটা ফিল আপ করবে না বলে দিয়েছে। আর তেসাং তো ওকে এটাও বলেছে যে ওহান বাইল যে কাজটা আমাকে করতে বলবে সেটা তো আমি কিছুতেই করব না। আর জাঙ্গিয়েল তো ওহান বাইলকে এটাও বলে তেসাং তো আমাকে বলেছে তোমাকে এটাও বলে দিতে আমরা দুজন যখন খুব ক্লোজই নই তখন আমি তোমার কথা কেন শুনবো। পুরো গল্পটা শোনার পর ওহান বাইল বলে ঠিক আছে তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, এই ব্যাপারগুলো আমি সামলে নেব। ওহান বাইল তো তারপর তেসাংকে ফোনও করে কিন্তু তেসাং তো বারবার করেই ফোনটা কেটে দিচ্ছিল। তখন তো ওহান বাইল বলে ও তার মানে তেসাং ইচ্ছে করেই আমার ফোনটা কেটে দিচ্ছে। পরের দিন সকালে যখন ওহান বাইল তার অফিসে কাজই করছিল তখনই তো সিইও ওকে এসএমএস করে আর এটা জিজ্ঞাসা করে তুমি কি তেসাংয়ের স্ট্রেস লেভেল ম্যানেজমেন্টের ফর্মটা ফিল আপ করিয়েছো, না যদি করিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করিয়ে নিও। তেসাং যখন সকালে এক্সারসাইজই করছিল তখনই তো ওহান বাইল ওকে ফোন করে কিন্তু তেসাং তো ফোনটা কেটে দেয় আর হাসতেই থাকে। এদিকে এগুলো দেখে ওহান এতটাই চিন্তায় চলে আসে যে ওর তো স্ট্রেস বেড়ে যেতে থাকে। তাই ও ভাবে যে আজকে সিনেমা দেখতে যাবে। সিনেমা হলের মধ্যে গিয়ে ওহান দেখে হলে তো আর কেউই নেই, যেটা দেখে ওহানের তো আরো বেশি ভালোই লাগে। তারপর যখন সিনেমা শুরু হয় তখনও বুঝতে পারে যে ওর পাশে কেউ একটা এসে বসেছে। তাই ওহান যখন সাইডে ঘুরে দেখে যে ওটা তো আর কেউ নয়, সেটা ছিল তেসাংই। আর ঠিক সেই সময়ই তেসাং ওহানের দিকে ঘুরেছিল আর ওরা দুজন দুজনকে দেখে কিছুক্ষণ চিৎকার করেই নেয়। সিনেমা শেষ হওয়ার পর তেসাং যখন চলে যাচ্ছিল তখন ওহান ওকে ডেকে বলে যে তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে আফ্রিকা পাঠিয়েছিলাম। তখন তেসাং বলে তুমি পাঠিয়েছিলে না তো কি আমি একা গিয়েছিলাম। এটা শুনে ওহান বলে আজকে তো এর বিচার হয়েই যাবে। এরপর তো ওরা দুজন একটা লোকের কাছে যায় আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি আফ্রিকা যাওয়ার আগে তেসাংয়ের একটা কনফারেন্স ছিল আর সেখানেই এই আফ্রিকা যাওয়ার ঝামেলাটা হয়েছে। আসলে তেসাং ওহানকে জিজ্ঞাসা করেছিল যে সে আফ্রিকা যেতে পারবে নাকি, আর এই কথাটা শুনে ওহানের এক্সপ্রেশনটা একটু অন্যরকম ছিল। মানে তুমি যাবে, তোমার মুখ দেখে মনে হয় না সেখানের কাজ তুমি করতে পারবে, এরকমটাই ওহান বলেছিল। তাই তেসাং তো খুব রেগে গেছিল আর ও চিৎকার করে বলছিল যে ঠিক আছে আমি আফ্রিকা যাব। আর এটা বলতে বলতেই ও তো অ্যাক্টরদের ড্রেসিং রুমে যাওয়ার বদলে এক্সিটের দরজা খুলে ফেলে যেখানে রিপোর্টাররা দাঁড়িয়েছিল আর তারা এই ব্যাপারটা ছবি তুলে এটাকে বড় বড় করে হেডলাইনে ছেপেও দিয়েছিল। তাই তো তেসাংকে বাধ্য হয়ে আফ্রিকা যেতে হয়েছিল। সেদিন বাড়িতে বসে তেসাং কিছু খবর দেখছিল আর তাতে হটসার্চে ইউন সিউর পোস্ট দেখতে পায়। ইউন সিউর ব্যাপারে এটাই লেখা ছিল তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। আর এই খবরটা দেখার পর তেসাংয়ের ছোটবেলার কিছু কথা মনে পড়ে, যেগুলো মনে পড়ার পর তেসাং তো নিজেকে সামলাতেই পারছিল না। আর তখনই ওকে ওহান বাইল ফোন করে এবং বলে যে তুমি স্ট্রেস লেভেল ম্যানেজমেন্টের ফর্মটা কেন ফিল আপ করোনি, তুমি কি এটা ভয় পাচ্ছ তোমার স্ট্রেস সবার থেকে কম হবে। এবার তো তেসাং ওহানকে চ্যালেঞ্জ করেই ফেলে আর এটা বলে আমি শিওর আমার স্ট্রেস লেভেল তোমার থেকে অনেক বেশি হবে আর সেটা যদি হয় তোমার 3 মাসের বেতন আমি কেটে নেব। তখন ওহান বাইল বলে হ্যাঁ ঠিক আছে আমিও রাজি এই চ্যালেঞ্জে। পরের দিন তেসাংয়ের একটা ফ্যান মিটিং ছিল যেখানে তেসাং খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিল আর ওর ফ্যানেরা ওর জন্য বিভিন্ন রকমের গিফট নিয়ে হাজির হয়ে গেছিল। তেসাং তার সমস্ত ফ্যানেদের সঙ্গে খুব হেসে হেসেই কথাবার্তা বলছিল আর যেসব কিছু দূর থেকে ওহান বাইলও লক্ষ্য করছিল। ওহান বাইল হঠাৎ করেই বলে ওঠে তেসাং এবার ক্লান্ত হয়ে পড়েছে। তখন পাশে থাকা হংবউকে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কি করে বুঝলে। তখন ওহান বলে তেসাং আগের থেকে একটু বেশি করেই হাসছে আর সেটা দেখেই আমি বুঝতে পেরেছি তেসাংয়ের শরীরে আর তেমন শক্তি নেই। আর এইসব কথা শুনে হংবো তো অবাক হয়ে যায়। তারপরে ওখানে জাঙ্গিওল আসে তেসাংয়ের ব্যাগ নিয়ে আর সে ওহানকে বলে এই ব্যাগটাকে কিছুক্ষণের জন্য সামলাতে। তারপর যখন জাঙ্গিওল তেসাংয়ের কাছে যাবেই ভাবছিল তখন তো ওহান বাইল ওকে আটকে একটা চকলেট দেয় এবং সেটা তেসাংকে দিয়ে দিতে বলে।
জাংইউল যখন তেশাংকে চকলেটটা দেয়, চকলেটটা খাওয়ার পর তেশাং তো একটু ফ্রেশ হয়ে যায়। এদিকে তেশাংয়ের সেই ব্যাগটা তো পড়েই যাচ্ছিল, আর ব্যাগটা খোলা থাকায় ব্যাগের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র বেরিয়ে আসছিল, যেটা দেখতে পেয়ে ওহান বায়োল ব্যাগটাকে তুলে দেয় আর সমস্ত জিনিসপত্রকে ব্যাগের মধ্যে ভরেও দিচ্ছিল। তখনই সে স্ট্রেস ম্যানেজমেন্টের ফর্মটা দেখতে পায়, কিন্তু ফর্মটা দেখার পর ওহানের চোখ তো কপালে উঠে যায়। মানে তেশাংয়ের স্ট্রেস লেভেল তো একদম 100%ই ছিল। আর তারপর ওহানের হোয়ং এর কথা মনে পড়ে, মানে ওদেরই একজন সিনিয়র অ্যাক্টরের 80% স্ট্রেস লেভেল থাকার কারণে তাকে তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এটা ভেবেই তো সে তেশাংয়ের দিকে তাকায়, আর তেশাংকে ভালো করে দেখে বুঝতে পারে যে তেশাংয়ের গা থেকে প্রচুর ঘাম ঝরছে। তারপর তেশাং যখন উঠে হাঁটা শুরু করে তখন দেখে যে তেশাং আরেকটু হলে পড়েই যাবে, কিন্তু এইসব কিছু তো শুধুমাত্রই ওহানের মনে হচ্ছিল। মানে তেশাং তো একদম ঠিকই ছিল। ওহান তো দৌড়ে স্টেজের দিকে যাওয়া শুরু করে, কিন্তু যেতে গিয়ে স্টেজের একটা জায়গায় ওর পায়ে ধাক্কাও লেগে যায়। তাই ওহান তো ওখান থেকেই স্লিপ করে তেশাংয়ের দিকে যাওয়া শুরু করে, আর সে কিছুটা যাওয়ার পর সে তেশাং এবং তার বডিগার্ডের পাটাই ধরে ফেলে। আর এই ব্যাপারটা দেখে ওখানে দাঁড়িয়ে থাকা সমস্ত ফ্যানেরা এবং তার সঙ্গে তেশাংও খুবই অবাক হয়ে যায়, মানে ওহানের হঠাৎ করে কি হলো। আর ওহান এতটাই এম্বারাস হয় যে সে কি বলবে আর বুঝতেই পারলো না। আর এই এম্বারাসমেন্টের জন্য সেদিন রাতে তো ওহানের ঠিক করে ঘুমই হয়নি। আর আজকের এই ব্যাপারটা নেটে তো খুবই ভাইরাল হয়ে যায়। আর যেই ভিডিওটা বারবার দেখে দেখেই তেশাং খুবই হাসাহাসি করছিল। সেদিন হোয়ং অফিসে শিদেওক নামে একটা ছেলেকে আনে, যাকে সে অ্যাক্টর বানাতে চায়, আর ওর সঙ্গে তো ইউ সাংয়েরও পরিচয় করিয়ে দেয়। এদিকে সেদিন তেশাংয়ের একটা মিটিং ছিল, যেখানে সে ড্রামার পুরো কাস্টদের সঙ্গে পরিচয়ও করছিল। আর ইউ সাং তো এই ড্রামাতে হিরোইন হিসেবে দা হাইকেই বেঁচেছিল। আর আমরা তো আগেই জানি যে দা হাই তেশাংয়ের খুব বড় ফ্যান। সে তো তেশাংয়ের সঙ্গে কথা বলে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। সেদিন তো তেশাংয়ের বাড়িতে একজন মহিলা আসে, আর যাকে দেখে মনে হচ্ছিল তেশাংয়ের বাড়ির সমস্ত কাজ ওই করে দেয়, কিন্তু তার তেশাংয়ের সঙ্গে খুব ভালো সম্পর্কই ছিল। মানে তেশাং তো তাকে মায়ের মতোই সম্মান দিত। সেই মহিলাটি তেশাংয়ের জন্য তো আজকে প্রচুরই খাবার রান্না করেছিল, কিন্তু সব খাবারেই প্রচুর নুন দেওয়া ছিল। কিন্তু তবুও তো তেশাং মহিলাটিকে খুশি করার জন্য স্যুপের সঙ্গে কিছুটা জল মিশিয়ে সেই স্যুপটা খেয়ে নেয়। এদিকে আমরা মিস্টার ডুকে দেখবো যে একটা ভিডিও খুব মন দিয়েই দেখছিল, আর সেটা দেখতে দেখতে সে অফিসের মধ্যে আসে। তখনই অফিসে ওর অ্যাসিস্ট্যান্ট আসে, সে দেখে যে মিস্টার ডু কোনো একটা ভিডিও মন দিয়ে দেখছে, তাই ও তো মিস্টার ডু এর কাছেই চলে যায় আর ভিডিওটা দেখে। দেখার পর এটা বলে যে হ্যাঁ, এই ভিডিওটা তো খুবই ভাইরাল হয়ে গেছিল। মিস্টার ডু তো এই ভিডিওটা দেখতে দেখতে হাসতেই শুরু করে দেয়, যেটা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট তো খুবই অবাক হয়, কারণ মিস্টার ডু ইউজুয়ালি খুব কম হাসে। সেদিন শুটিং এর সাইটে তেশাং দেখে জাংইউল তার পারমিশন ছাড়াই তার কিছু জামা কাপড় ধুয়ে সবার সামনে সেটা শুকোতে দিয়েছে, যেটা থেকে ও তো জাংইউলকে প্রথমটা খুবই বকে। আর তারপর ইউসাংকে ফোন করেও বকতে শুরু করে এবং এটা বলে, তুমি আমার জন্য কেমন ম্যানেজারের ব্যবস্থা করেছো? আমার তো মনে হয় জাংইউল আমার উপরে কোনো ব্যাপারের একটা প্রতিশোধ নিচ্ছে, নাহলে সে সবসময় কেন আমার বিরুদ্ধেই কাজ করে। তেশাং ফোন রেখে দিলে ইউসাং ওহান বায়োলকে ফোন করে আর ওকে সমস্ত ব্যাপারটা বলেও দেয়। তখন ওহান বায়োল এবং তার অফিসের এমপ্লয়িরা মিলে শপিং করতে যায়, আর ওরা প্রচুর শপিং করে। সন্ধ্যার পর তেশাং তো তার গাড়িতেই বসেছিল, আর জাংইউলও ছিল। জাংইউল তো বারবার করেই তেশাংয়ের কাছে ক্ষমা চাইছিল, কিন্তু তেশাং ওকে কিছুতেই ক্ষমা করছিল না। আর তারপরেই তেশাং দেখে যে এখানে একটা বড় ট্রাক এবং তার সঙ্গে কয়েকটা গাড়িও এসছে, যেটা দেখে তেশাং ভাবে যে ব্যাপারটা কি হলো। আর তারপর তেশাং দেখে যে গাড়ির মধ্যে থেকে তো ওহান নেমেছে। ওহান যত সব জিনিসপত্র শপিং মল থেকে কিনে এনেছিল সেগুলো তো সবাইকে ফ্রিতে দেওয়া শুরু করে দেয়, আর সেখানে কিছু ছোট ছোট স্টলও লাগিয়ে দেয়। আর লোকে জিনিসপত্র দেওয়ার সময় এটাও বলছিল যে এগুলো তেশাংয়ের কাছ থেকে। আসলে ওহান বায়োল এসব কিছু করেছিল যাতে তেশাংয়ের মুডটা ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর জাংইউল তেশাংয়ের কাছে একটা বাক্স আনে এবং বলে যে এটা ওহান বায়োল তোমাকে দিয়েছে। বাক্সটা খুলে তেশাং দেখে যে ওহান বায়োল তো ওর জন্য ওর ফেভারিট সমস্ত রকম স্ন্যাক্সই নিয়েছিল, আর এগুলো দেখে তেশাং তো খুব খুশি হয়ে যায়। গাড়ি থেকে বেরিয়ে এসে তেশাং তো ওহান বায়োলের কাছে যায়, যেখানে ওহান বায়োল সবার জন্য কোল্ড কফি বানাচ্ছিল। তখনই ওদের কাছে একটা বয়স্ক কাপল আসে, যাদেরকেও ওহান বায়োল এবং তেশাং মিলে কোল্ড কফি বানিয়ে দেয়। কিন্তু ফিরে যাওয়ার সময় সেই কাপড়ের মধ্যে যে বয়স্ক লোকটা ছিল তার তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, আর সে ওখানেই পড়ে যায়। আর তারপর তো ওখানে জাংইউল চলে আসে, আর এসেই তো সেই বয়স্ক লোকটা জামা খুলতে শুরু করে দেয়, আর তেশাংকে বলে গাড়ির মধ্যে থাকা একটা কালো ব্যাগকেও আনতে বলে। সেই মুহূর্তে তো তেশাংও জাংইউলের সমস্ত কথাই শোনে, আর তারপর জাংইউলের সাহায্যেই সেই বয়স্ক লোকটার আবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায়। আর আজকের এই ব্যাপারটা দেখে তেশাং যে জাংইউলের উপর এতটা রেগেছিল সেটাই ভুলে যায়, উল্টে তো সে জাংইউলের কাজ দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা কাংইও সাংকে দেখবো যে ইয়ন শিওর সঙ্গে দেখা করতে এসেছিল। যেই মহিলাটির খবর দেখে তেশাং তার কন্ট্রোল হারিয়ে ফেলছিল, আর এখানে আমাদেরকে আর বেশি কিছু দেখানো হয়নি। সেদিন তো তেশাংয়ের অফিসের এমপ্লয়িরা সবাই তেশাং এবং ওহান বায়োলের ছবি দেখছিল।
আর ওদের ব্যাপারে কথাবার্তাও বলছিল এবং এটা বলছিল, কিন্তু এদেরকে দেখে তো মনে হয় না যে এরা ডেট করছে। আর ঠিক সেই সময় মিস্টার ডুও ওই দিকেই আসছিল, আর ওদের কথাবার্তা শুনে মিস্টার ডুয়ের তো খুবই বিরক্ত লাগে। ওহান বাল তো চলতে চলতে আবারও তেশাংয়ের একটা পোস্টার দেখে দাঁড়িয়ে যায় আর বিড়বিড় করে বলতে থাকে যে তুমি এতটাও খারাপ নও। আর এখানেই তো আমাদেরকে একটা পুরনো ঘটনা দেখানো হবে, যেখানে ওহান বাল তেশাংয়ের ফ্যান মিটিংয়ে দিন স্লিপ করে গিয়ে ওর এবং ওর বডিগার্ডের পা ধরেছিল। তেশাং তার ফ্যানেদের দিকে তাকিয়ে দেখে যে ওরা তো এই ব্যাপারটা ছবি তোলার বা ভিডিও করার জন্য খুবই এক্সাইটেড ছিল। তাই সে ওহান বালের দিকে ঘুরে বলে, এরপর আমি 1 থেকে 3 গুনবো, আর 3 গোনা কমপ্লিট হলেই তুমি কোনো দিকে না তাকিয়ে এখান থেকে দৌড়ে চলে যাবে, যাতে তোমার মুখ কেউ না দেখতে পায়। আর ওহান বাল এরকমটাই করে। এবারে আসি বর্তমান ঘটনায়। ওহান তো ছবিটা দেখে এটাই বলতে থাকে, তোমার মধ্যে কিছু না কিছু ভালো গুণ তো আছে। আর তারপর আবার সে নিজেই ভাবে যে আমি এসব কি ভাবছি, আমি মনে হয় পাগল হয়ে গেছি। আর ও যখন এইসব কথা চিন্তাই করছিল তখনই তো মিস্টার ডু ওর কাছে আসে। মিস্টার ডু তো ওহান বালকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে ফেলে, তুমি আর তেশাং কি একে অপরকে ডেট করছো? তখন ওহান বলে, আমি আর তেশাং ডেট করব? এটা কি করে হতে পারে? তোমার মাথায় কি কিছু নেই? তুমি কি করে এরকম কথা ভাবতে পারো? মিস্টার ডু তো এই কথাগুলো শুনে খুবই খুশি হয়, কিন্তু এইসব কথাবার্তাগুলো পেছনে দাঁড়িয়ে থেকে তেশাংও শুনতে পাচ্ছিল। আর মিস্টার ডু যখন বলল, তাহলে কি তোমাকে আমি একটা ভালো লয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, এই বলে সে যখন নিজের দিকে আঙুল দেখায়, তখন তো ওহান বায়েল হাসে। আর এটা দেখে তেশাং আরোই রেগে যায়। তারপর সে ওদের কাছে চলে যায় আর মিস্টার ডু এর সঙ্গে আলাপ পরিচয় করে নেয়। যাওয়ার আগে তো তেশাং আবারও ওহান বায়েলের কানের কাছে কিছু একটা বলে। সেদিন শুটিং স্পটে ওহান বায়েলের আসতে ইচ্ছে না থাকলেও ওকে তো আসতেই হয়, কারণ তেশাং তো ওর কানের কাছে এটাই বলেছিল যে তুমি যদি এই মাসের পুরো বেতন চাও তাহলে তোমাকে অবশ্যই আমার শুটিং এর জায়গায় আসতেই হবে। ওহান শুটিং স্পটে চলে তো আসে, কিন্তু ওর শুটিং দেখার মতো কোনো ইচ্ছেই ছিল না। আর যতবারই তেশাং তার একটা শুটিং সিন শেষ করার পর ওহানের দিকে তাকাচ্ছিল, ও দেখলো যে ওহান বাল তো তার নিজের কাজ নিয়েই ব্যস্ত। কখনো সে ল্যাপটপে তার নিজের কাজ করছে, বা কখনো মোবাইলে কাউকে কিছু বোঝাচ্ছে। আর এইগুলো তো তেশাং একদম সহ্যই করতে পারেনি। তাই সে ফাইনালি ওহানকে বলেই ফেলে, তুমি যদি এইসব কাজ করার জন্য শুটিং স্পটে এসছো তাহলে এরপর থেকে আর আসার দরকার নেই। তো ওহানও বলে, ঠিক আছে, তুমি কিন্তু নিজেই বলেছো আমাকে চলে যেতে, আর আমি চলেই যাচ্ছি। এটা বলেই তো ওহান চলে যায়। আর তেশাং খুব রেগেই বলে যে আমি এর প্রতিশোধ নেবই। এদিকে মিস্টার ডু আজকাল খুব অদ্ভুত আচরণ করছে, মানে যে সন্ধ্যে 6টা বাজলেই বাড়ি চলে যেত, সে আজকাল অফিসেই টাইম কাটিয়ে ফেলছে। এই ব্যাপারটা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে জিজ্ঞাসা করে ওর শরীর টরীর খারাপ করেছে নাকি। তখন মিস্টার ডু বলে, না আমি একদম ঠিক আছি। তারপরে তো মিস্টার ডু এর কাছে ওহান বায়েলের ফোন আসে, আর অ্যাসিস্ট্যান্ট লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে যে মিস্টার ডু ওহানের সঙ্গে খুব হেসে হেসেই কথা বলছে, যেটা দেখে ওর অ্যাসিস্ট্যান্টও হাসে। এর সঙ্গে রাজ দাহায়ের সঙ্গে শুট ছিল, আর রোজকার মতো দাহায় আজকেও খুব এক্সাইটেড ছিল। শুটিং শেষ করার পর তেশাং তো এদিক ওদিক করেই ওহানকে খুঁজতে শুরু করে, কিন্তু ওহান আজকে সেটা ছিলই না। আর এবার তো তেশাং আরোই রেগে যায় এবং এটা বলে যে আমি আসতে না বলেছিলাম বলে ওহান শুটিংয়ে এলোই না। শুটিংয়ের মাঝখানে তেশাংকে ওর কাজের ব্যাপারে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। তেশাং বলল, আমি খুবই ক্লান্ত, তাই এগুলো ওহানকে দিয়ে দাও, সে আমার হয়ে লিখে দেবে, আর সে আমাকে ভালোভাবে জানেও। ওহান তো সত্যি তেশাংয়ের জন্য আনা সমস্ত প্রশ্নেরই উত্তর ঠিকঠাক লিখেই ফেলছিল, কিন্তু 3টে প্রশ্নের উত্তর সে পারছিল না। ওহান তখন তেশাংয়ের কাছে আসে আর ওকে বলে যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর পারছি না, তাই সেগুলোতে তোমাকেই আমাকে সাহায্য করতে হবে। এদিকে ওহান তো এতটাই ক্লান্ত ছিল যে সে সোফাতেই মাথা রেখে ঘুমানোর চেষ্টাই করছিল। ওহান তো জোর করেই তেশাংকে ঘুম থেকে টেনে তোলে আর প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি দিয়ে দিতে বলে, যেখানে 2টো প্রশ্নের উত্তর তো তেশাং দিয়েই দেয়, কিন্তু 3য় প্রশ্নের বেলায় তেশাং তো আবারও ঘুমিয়ে যাচ্ছিল। শেষ প্রশ্নটা এটাই ছিল যে তোমার জীবনের সবথেকে ড্রামাটিক মুমেন্ট কোনটা। এই প্রশ্নটা শুনে তেশাং তো হাসে আর এটা বলে, কি অদ্ভুত, দেখো আমার জীবনের সবগুলো ড্রামাটিক মোমেন্টেই তুমিই ছিলে। আর ও তো ঘুমের ঘুরে ওহানকে এটাও বলে যে তুমি এখান থেকে কোথাও যেও না। এটা বলতে বলতেই ও তো ওহানের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে যায়। আর এই মুহূর্তে ওহান যে কি করবে সেটাই তো বুঝতে পারলো না, তাই সে ওইভাবেই কিছুক্ষণ বসে থেকে যায়। কিন্তু তারপরেই ওহান তেশাংকে ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। সেদিন শুটিং শেষ করার পর তেশাং তো অনেক রাতের দিকেই বাড়ি ফিরছিল, আর সে যেই লিফটে ওঠে ওটাতে মিস্টার ডুও উঠেছিল। মিস্টার ডু কিছুক্ষণ চুপ করে থাকার পর ও একটু বুদ্ধি করে তেশাংকে জিজ্ঞাসা করে যে তোমার এবং ওহান বায়েলের সম্পর্কটা ঠিক কি রকম। তখন তেশাং বলে, আমরা দুজন ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। মিস্টার ডু বলে, কিন্তু আমি আর ওহান বায়েল তো এতক্ষণ পর্যন্ত একসঙ্গেই ছিলাম। এটা শুনে তেশাং তো খুবই রেগে যায়। সেদিন রাতেও তো তেশাং কিছুতেই ঠিক করে ঘুমাতেও পারেনি, কারণ বারবারই তার মিস্টার ডু এর বলা কথাগুলোই মনে পড়ছিল। সেদিন ওহান তার একটা টিচারের সঙ্গে দেখা করতে যায়, যেখানে ওর টিচার তো ওকে সেই পুরনো দিনের একটা ম্যাগাজিন দেখায়, যে ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ওর এবং তেশাংয়ের ছবিটা ছিল। এটা থেকে ওহান তো খুবই অবাক হয়ে যায়।
আর এখানেই আমাদেরকে পুরনো একটা ঘটনা দেখানো হবে। তখন তেসাং অলরেডি একজন অ্যাক্টর হয়েই গেছে, আর ওর একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে হতো, আর সেখানে তার সঙ্গে একটা সাধারণ মেয়েকে দরকার। তাই তেসাংয়ের সঙ্গে সেদিন ওহান বায়োল ছিল ম্যাগাজিনের ফটোশুট করার জন্য। ওদেরকে এইভাবে দেখে তো কাপলই মনে হচ্ছিল, কিন্তু মোটেও এরকম ব্যাপারটা ছিল না। ওরা দুজন দুজনকে খুবই বকাবকি করছিল। ঘটনাটা আবারও বর্তমানে চলে আসে। ওহান তো তার টিচারকে বলে যে এই ফটোশুটের জন্য সবাই আমাদেরকে কাপলই ভাবতো, আর এর জন্য আমাকে কত সমস্যায়ও পড়তে হয়েছিল। তখন টিচার ওকে জিজ্ঞাসা করে, তার মানে তোমরা কি একে অপরকে ডেট করছিলে না? তখন ওহান বলে, একদমই নয়। তখন টিচার ওকে আবার পাস্টের একটা ঘটনা বলে, মানে যখন ওহান কিছুদিনের জন্য কলেজ আসা বন্ধ করে দিয়েছিল, তখন তেসাং ওই টিচারের সঙ্গে দেখা করেছিল আর বলেছিল যে এখানে যত ব্যানার আছে আমাদের সবগুলো সরিয়ে ফেলতে, আর তার জন্য যা ক্ষতি হবে তার ক্ষতিপূরণ আমি দেব। কারণ এই ব্যানারগুলো থাকার কারণে ওহান বায়োলকে সবাই খুব জ্বালাচ্ছে, আর তার জন্যই তো ওহান বায়োল কলেজে আসা বন্ধই করে দিয়েছে। সেদিন অফিসে সবাই তেসাংয়ের ড্রামার প্রথম এপিসোডের প্রিমিয়ার দেখছিল, যেখানে তেসাং নিজেও চলে আসে। তেসাংকে দেখে শ্রীও বলে, আমাদের কত ভাগ্য, আমরা ড্রামার হিরোর সঙ্গে বসে ড্রামার প্রথম এপিসোড দেখছি। তারপর তো তেসাং বসে পড়ে, আর সে তো শুধু ওহানকেই দেখতে থাকে। আর এই এপিসোডটা দেখতে দেখতে ওহানে তো সেই দিনের কথা মনে পড়ে যেদিন তেসাং ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ড্রামার এই এপিসোডটা শেষ হয়ে যাওয়ার পর সবাই তো তেসাংয়ের খুবই প্রশংসা করে, কিন্তু ততক্ষণে ওহানের কাছে একটা ফোন কল চলে আসে, আর ফোনে কথা বলতে বলতে ওহান বায়োল তো ওই রুম থেকে বেরিয়ে চলে যায়। ওহান বায়োল তো কথা বলতে বলতেই ছাদেই চলে আসে, আর সে ফোনে তো খুব হেসে হেসেই কথা বলছিল, যেটা তেসাংও দেখতে পায়, কারণ তেসাং তো ওর পেছনেই ছাদে এসেছিল। তারপর তেসাং একদমই ওহানের কাছে চলে যায় আর ওকে জিজ্ঞাসা করে, আমার ড্রামার এই প্রথম এপিসোডটা কেমন লাগলো তোমার? তখন ওহান বলে, সব রিপোর্টাররা বলছে যে এই এপিসোডটা খুব সুন্দর হয়েছে। তো তেসাং বলে, আমি রিপোর্টারদের কথা জিজ্ঞাসা করছি না, আমি তো তোমার কথা জিজ্ঞাসা করছি। এটা শুনে ওহান তো একটু ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ দাহাইয়ের অ্যাক্টিংও খুব ভালো ছিল। তখন তেসাং বলে, আর আমার অভিনয় তোমার কেমন লেগেছে? তখন তো ওহান কিছু উত্তর দিতেই পারল না। আর এখানেই একটা পুরনো ঘটনা দেখানো হবে, যেখানে তেসাংয়ের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং তেসাংকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার কিরকম ধরনের মেয়ে পছন্দ? তখন তেসাং বলেছিল যে মেয়েটা আমার খুব ভালো বান্ধবী হবে এবং আমার সঙ্গে খুব ভালোভাবে মিশবে। ওহান তো এই কথাটা শুনে খুব খুশি হয়, কারণ সে তো ভাবে যে তেসাং বোধহয় তার কথাই বলছে। সেদিন রাতে ওহান বায়োল তো শুয়ে শুয়ে তেসাংয়ের ছবিগুলোই দেখছিল, কিন্তু তখনই তো ওর কাছে অফিস থেকে ফোন আসে আর ওকে বলে, তুমি কি এটা জানো তেসাং এবং হাইজিন এখন ডেট করছে? এটা শুনে ওহান তো খুবই অবাক হয় আর বলে, ঠিক আছে আমি তেসাংকে জিজ্ঞাসা করে কনফার্ম করছি। তারপর ওহান তো তেসাংকে ফোন করে আর ওকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি হাইজিনকে এখন ডেট করছো? তখন তেসাং হ্যাঁ বলে। এই কথাটা শুনে ওহানের তো খুবই কষ্ট হয়, কিন্তু এত কষ্টের পরেও ওহানকে তো তেসাং এবং হাইজিনের ব্যাপারে একটা আর্টিকেলও লিখতে হয়, আর আর্টিকেলটা পোস্ট করে দেওয়ার পর ওর চোখে তো জলই চলে আসে। আর ও যতবারই তেসাং এবং হাইজিনের ফটো একসঙ্গে দেখছিল ততবারই ও খুবই কান্নাকাটি করছিল। আর এখান থেকেই আমরা এটা ভালো করে বুঝতে পারি যে ওহান বায়োল আগে তেসাংকে খুবই পছন্দ করত, কিন্তু তেসাংয়ের এই ডেটিংয়ের খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে ওহান তেসাংকে আর একদমই পছন্দ করে না। পরের দিন তেসাং একটা কবরস্থানে আসে। তেসাং এখানে তার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল, যে কিছু বছর আগেই মারা গেছে। তেসাং তো তার বন্ধুর সঙ্গে অনেক কথাবার্তাই বলে আর এটাও বলে যে এখন আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু তুমি তার কথা শুনলে তুমিও পাগল হয়ে যাবে। আর তেসাং যখন তার বন্ধুকে তার মনের কথাটা জানাতেই যাচ্ছিল, তখনই তো ওহান ওখানে চলে আসে, আর এই জন্যই তেসাং ওকে কিছু বলতেই আর পারেনি। তেসাং এবং ওহান যখন ওদের বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন পেছন থেকে কেউ ওদেরকে দেখছিল, কিন্তু এই ব্যক্তিটিকে সেটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। পরের দিন ওহান বায়োল যখন শুটিং স্পটে যায়, ওকে দেখে দাইশু বলে, তুমি আমাদের এজেন্সিতে কাজ কেন শুরু করে দিচ্ছ না? তুমি যবে থেকে কাজ করা শুরু করবে আমি তোমাকে সোজা ডাইরেক্টরই বানিয়ে দেবো। তখন ওহান বায়োল মজা করে বলে, কিন্তু আমি তো তোমার সিইওর পদটা নিতে চাই। এদিকে এইসব কিছু তো গাড়িতে বসে বসে তেসাংও দেখতে পাচ্ছিল, আর ও খুব জেলাসও হচ্ছিল। তারপর তেসাং দেখে যে জাঙ্গিয়েলও ওই দিকেই যাচ্ছে। তখন সে জাঙ্গিয়েলকে ফোন করে আর ওকে ওর কাছে ডাকে। জাঙ্গিয়েল তো ফোন কলটা রাখার পরেই এক ছুটে তেসাংয়ের কাছে পৌঁছে যায়। তেসাং তখন ওকে বলে যে ওহান বায়োলের চারপাশে এত লোক কেন ভিড় করে আছে। এটা শুনে জাঙ্গিয়েল তো হাসে, কারণ সে এতদিন ভালোভাবে বুঝতে পেরে গেছে যে তেসাং ওহানকে পছন্দ করে। পরের দিন তেসাং যখন আবার শুটিং এর জন্য বেরোচ্ছিল, তখনই ওর বাড়িতে যে মহিলাটা কাজের জন্য আসে সে ওকে লাঞ্চের বক্স দেয়, আর তারপর একটা লাল রঙের চিঠির খামও দেয়। এই খামটা দেখার পর তেসাং তো একটু নার্ভাস হয়ে পড়ে, আর তারপর সেই মহিলার হাত থেকে ওই খামটা সে নিয়ে নেয় এবং শুটিং এর জন্য চলে যায়। এদিকে তেসাং তো জাঙ্গিয়েলকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি কাউকে কোনোদিন মনের কথা জানিয়েছো? জাঙ্গিয়েল এটার উত্তর না দিয়ে বলে, তুমি কি ওহান বায়োলকে তোমার মনের কথা জানাতে চাও? তখন তো তেসাং হ্যাঁ বলে। তারপর তেসাং জাঙ্গিয়েলকে বলে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কি করে কনফেস করেছিলে আমাকে একটু বলো।
তখন জাঙ্গিউল বলে এর তো দরকারই পড়েনি, কারণ সেই মেয়েটা আমাকে দেখেই পছন্দ করে ফেলেছিল। রাতেও তো তেশাং গুগলে এটাই সার্চ করে যে একটা কাপল হিসেবে প্রথমে কি কাজ করা উচিত। তো ওখান থেকে ও এটাই উত্তর পায়, যখন তোমার গার্লফ্রেন্ডের জুতোর লেশ বাঁধা থাকবে না সেটাকে বাঁধার চেষ্টা করো। এই আইডিয়াটা পাওয়ার পর পরের দিন শুটিং স্পটে গিয়ে তো তেশাং প্রথমে জুতোর লেশ বাঁধার প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু ওর এত চেষ্টা তো বেকার হয়ে যায়, কারণ সেদিন ওহান ব্যাল যে জুতোটা পরে এসেছিল তাতে তো কোনো লেশই ছিল না। আর এরপর থেকে পরপর কিছুদিন ওহান ব্যাল তো লেশবিহীন জুতোই পরে আসছিল, তাই তেশাংও তার প্ল্যানে কাজ করতেই পারছিল না। অনেকদিন পর ফাইনালি ওহান ব্যাল একটা লেশ বাঁধা জুতোই পরে এসছে, কিন্তু লেশগুলোকে এতটাই জোর দিয়ে বাঁধা ছিল যে সেগুলো খোলার কোনো সম্ভাবনাই ছিল না। তাই জাঙ্গিউল তেশাংকে সান্ত্বনা দিয়ে বলে যে আমি কিছু একটা করছি। ওহান ব্যাল তো তখন ফোনেই ব্যস্ত ছিল, আর জাঙ্গিউল খুব কায়দা করে ওহান ব্যালের জুতোর লেশ খুলে দেয় আর তেশাংকে ইশারা করে বলে যে আমি জুতোর লেশ খুলে ফেলেছি, এবার তোমার কাজটা তুমি করো। তারপর যখন তেশাং ওহান ব্যালের জুতোর লেশ বাঁধতেই যাচ্ছিল, ওহান ব্যাল তো পিছিয়ে যায় আর ওকে বকতেই শুরু করে এবং এটা বলে আমি কি বুঝতে পারিনি তুমি আমার দুটো জুতোর লেশ নিশ্চয়ই একসঙ্গে বাঁধতে চাইছিলে যাতে আমি পড়ে যাই। দূর থেকে ইউসাং এইসব কিছু দেখতে পাচ্ছিল আর সে তো এসব কিছু দেখে হাসতেই শুরু করে। এরপর থেকে তেশাং তো প্রচুর চেষ্টাই করে ওহান ব্যালকে ইমপ্রেস করার। সে ওহান ব্যালকে কফি দেয়, কিন্তু ওহান ব্যাল বলে এই কফিতে নিশ্চয়ই তুমি বালি মিশিয়ে রেখেছো। তেশাং এরপর তো চোখে ড্রপ নিজেকে দুঃখী দেখানোর চেষ্টা করে এবং ওহান ব্যালের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ওহান ব্যাল কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকার পর ওকে বলে তুমি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো, তুমি কি আমার সঙ্গে আবার ঝগড়া বাঁধাতে চাইছো নাকি। আর এইভাবেই পরপর করে তেশাংয়ের ওহান ব্যালকে ইমপ্রেস করার সমস্ত প্ল্যানিংই ফেল হয়ে যায়। তেশাং তো তবুও হাল ছাড়লো না, সেদিন রাতে বাড়ি ফিরে আবারও অনলাইন থেকে নতুন কিছু আইডিয়া পাওয়ার চেষ্টা করে। আর আজকে সে অনলাইন থেকে চিঠি লেখার আইডিয়া পায়, কিন্তু তেশাং অনেক চেষ্টা করার পরেও একটাও চিঠি ভালো করে লিখতেই পারছিল না। তারপর তেশাং কিছুক্ষণ বসে নিজের মাথাকে ঠান্ডা করে আর ফাইনালি সে একটা চিঠি লিখেই ফেলে। পরের দিন তেশাং মনে অনেক জোর নিয়ে ওহান ব্যালকে সেই চিঠিটা দিতে যায়। ওহান ব্যাল তখন মিস চোকির সঙ্গে কথা বলছিল, তাও আবার শিদেওকে স্ক্যান্ডালের ব্যাপারে। আসলে আগের দিন রাতে শিদেও খুব নেশা করে ঝামেলাই পাকিয়ে ফেলেছিল আর তাইতে তাকে সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে, তাও আবার একটা চিঠি লিখে। তেশাং তো চিঠিটা বাড়িয়ে ওহান ব্যালকে বলতেই যাচ্ছিল চিঠিটা নেওয়ার কথা। এদিকে ওহান ব্যাল তখন ফোনে বলছিল আমি তো এই চিঠি লেখার ব্যাপারটাকে একদমই পছন্দ করি না। এটা শুনে তেশাং তো খুবই ভয় পেয়ে যায় আর চিঠিটাকেই ছিঁড়ে ফেলে। মিস্টার ডু সেদিন তার বাড়িতে একটা হাউস ওয়ার্মিং পার্টি রেখেছিল, যেখানে সে তেশাংকে ইনভাইট তো করেনি, কিন্তু তেশাং তবুও জোর করেই ওর বাড়িতে চলে যায়, কারণ ওখানে যে ওহান ব্যালও আসবে। আর মিস্টার ডু এই ডিনার পার্টিতেই তো আলাদাভাবেই ওহান ব্যালের সঙ্গে কথা বলে আর ওকে তার মনের কথাটা জানিয়েও দেয়। ওহান ব্যাল তো তখন কি উত্তর দেবে সেটাই বুঝতে পারলো না। তখন মিস্টার ডু বলল আমি তোমাকে এক্ষুনি আমার মনের কথা জানিয়েছি আর তোমার উত্তরের অপেক্ষায় আমি থাকবো। সেদিন রাতে তেশাং এবং কাং ইয়োসাং একসঙ্গে বসে ডিনার করছিল, যেখানে তেশাং ইয়োসাংকে বলে আমি একটা মেয়েকে খুব পছন্দ করি যেটা তোমাকে বলা হয়নি। তখন ইয়োসাং বলে ওহান ব্যালকে তো। তখন তেশাং বলে কিন্তু তুমি কি করে জানলে। এটা শুনে ইয়োসাং বলে আরে আমি জানবো না তো কে জানবে, আর তুমি তাড়াতাড়ি করে ওহান ব্যালকে মনের কথাটা জানিয়ে দাও, কারণ মিস্টার ডুও কিন্তু ওহান ব্যালকে পছন্দ করে। ইউসাং তো তেশাংকে সাহায্য করার জন্য ওহান ব্যালকে তেশাংয়ের বাড়িতে পাঠায়, তাও আবার হাতে একটা স্ক্রিপ্ট দিয়ে। আর তেশাং তো এই সুযোগটাকেই কাজে লাগায়। তেশাং তো ওহান ব্যালকে বলেই ফেলে যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ওহান ব্যাল তো কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই থাকে আর তারপর চিৎকার করতে করতেই ওর বাড়ি থেকে চলে যায়। এদিকে তেশাং তো বুঝতেই পারলো না যে ওহান এরকম কেন করলো, আর ও তো এটাই ভাবে যে ওর বোধহয় একটা ফুলের তোড়া অথবা আংটি দিয়ে প্রপোজ করা উচিত ছিল। কিছুক্ষণ পর তেশাংয়ের বাড়ির ডোরবেল আবারও বাজে। তেশাং তো খুবই আনন্দিত হয়, কারণ সে তো ভাবে ওহান ব্যাল বোধহয় ফিরে এসছে। কিন্তু তেশাং যখন দরজা খোলে দেখে যে ইয়ন শিও এসছে। ইয়ন শিও তো তেশাংকে এটা বলে তোমার সঙ্গে আমার অনেকদিন পর দেখা হলো আর আমি তোমাকে প্রচুর মিস করেছি। এটা বলতে বলতে ইয়ন শিও তো তেশাংকে জড়িয়ে ধরে। এদিকে তেশাং এতটাই শকড হয়ে গেছিল কিছুক্ষণ পর্যন্ত তেশাং তো কি করবে বুঝতেই পারলো না, আর তারপর ইয়ন শিওকে দূরে ঠেলে দেয় আর তারপরেই সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। এদিকে ওহান বাড়ি গিয়ে যখন কাজ করছিল তখন বারবারই তার তেশাংয়ের কথা মনে পড়ছিল। পরের দিন অফিসে গিয়েও তো ওহান শান্তি পায়নি, মানে সেখানে তো মিস্টার ডুয়ের কথা তার মনে পড়ে আর এগুলো মনে পড়তেই ও এতটাই জোরে চিৎকার করে যে পাশে বসে থাকা এমপ্লয়িগুলোই তো খুব ভয় পেয়ে যায়। পরের দিনের শুটিংয়ে তেশাংয়ের একটা কিসিং সিন ছিল, আর যেই শুটিংয়ে ওহান ব্যালও এসেছিল আর ওদেরকে এইভাবে অ্যাক্টিং করতে দেখেও বটে। শুটিং শেষ করার পর তেশাং এবং ওহান ব্যাল যখন সামনাসামনি আসে তখন তেশাং ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি দেখেছো। ও তখন বলে যে কি দেখার কথা বলছো। তেশাং বলে আমার কিসিং সিন। আর তারপর তো তেশাং ওহান ব্যালকে সব রকমের এক্সপ্লেনেশন দিতে শুরু করে, মানে যেমন এটা কাজের ক্ষেত্রে করতে হয়, এটা কোনো ব্যাপার নয়,
ইত্যাদি ইত্যাদি। ওহান তো তেশাংকে বলে যে এই কিসিং সিন নিয়ে আমি কিছুই ভাবি না। সেদিন অফিসে ওহান তো মিস্টার ডুয়ের সঙ্গে কথা বলে আর মিস্টার ডুয়ের প্রশ্নের উত্তর দেবেও বলে, কিন্তু মিস্টার ডুয়োকে বলে যে আমি আজকে শুনতে চাই না, আমি তো সেদিনই তোমার উত্তরটা জানবো যেদিন আমার জানতে ইচ্ছে করবে। আজকেও তেশাংয়ের বাড়িতে সেই মহিলাটি রান্না করার জন্য এসছে, আর আজকেই আমরা জানতে পারবো যে মহিলাটি ইচ্ছে করে খাবারে বেশি করে লবণ দেয়। রান্না শেষ করার পর সে তো তার পার্স থেকে একটা হিরে জড়ানো ঘড়ি বের করে আর সেটা হাতে পরেও নেয়। আর এখান থেকে আমরা এটা ভালো করে বুঝতে পারি যে মহিলাটি গরিব বাড়ির তো মোটেও নয়, আর এর সঙ্গে কি ব্যাপার আছে সেটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। সেদিন রাতে ওহান তার নিজের রুমে বসে বসে তেশাংয়ের মেসেজগুলো দেখছিল। তেশাং আজকে ওকে একটা মুভি দেখতে ডেকেছে আর তারই টিকিটের ছবিগুলো ওকে মেসেজ করে পাঠিয়েছে। আর এগুলো দেখে দেখে ওহান তো কি করবে বুঝতেই পারলো না। এদিকে তেশাং তো ওহানের জন্য একটা জায়গাতে অপেক্ষাই করছিল, আর অপেক্ষা করতে করতে অনেক দেরিও হয়ে যায়। আর বাইরে খুব ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর তো হাত পায়েও কাঁপুনি শুরু হয়ে যায়। এদিকে ওহান তো নিজেকে আটকানোর অনেক চেষ্টাই করে, কিন্তু শেষমেশ সে নিজেই রেডি হয়ে তেশাংয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তেশাং যখন অপেক্ষায় করছিল ওর কাঁধে কেউ হাত দেয়, তাই তো পেছন ঘুরে তাকায় আর খুব অবাক হয়ে যায়। ওহান বায়েল গিয়ে দেখে যে তেশাংকে তো তার ফ্যানেরা ঘিরে ফেলেছে। তাই ও ইউসাংকে ফোন করে আর এটা বলে যে তুমি এসে তেশাংকে সাহায্য করো, আর ওকে একদমই বলো না যে আমি তোমাকে ফোন করেছিলাম। সেদিন তো ওহান বায়েল মিস্টার ডুয়ের সঙ্গে ডিনারে যায়, এখানে সে ফাইনালি মিস্টার ডুকে বলে দেবে সে মিস্টার ডুকে পছন্দ করে কি করে না। কিন্তু ডিনার শেষে মিস্টার ডু তো তার নিজের ফাইল নিয়ে কাজ শুরু করে দেয়, আর মিস্টার ডুকে এতটা ব্যস্ত দেখে ওহান বায়োলার তার উত্তরটা দিতে পারেনি। এরপর ওহান তো গিয়ে মিস চৌকির সঙ্গে কথা বলে এবং তেশাং যে তাকে প্রপোজ করেছে সেই ব্যাপারেও সবকিছু বলে দেয়। আর এটাও বলে আমি এই ভয়ে তেশাংকে হ্যাঁ বলতে পারছি না, কারণ আগে যে আমি কষ্টটা পেয়েছি সেটা আমি আর পেতে চাই না। আমি তো আগে তেশাংকে খুবই পছন্দ করতাম, কিন্তু তারপর কি হলো, সে হাইজিনকে ডেট করতো। আর ওদের কথা বলতে বলতে ওহান বায়োলের ফোনে আবারও তেশাং মুভি টিকিটের একটা SMS পাঠায়, আর যেটা দেখে ওহানের চোখে তো জল চলে আসে। আর ও বলে আমি আবারও একবার নিজেকে কষ্ট দিতে চাই না। তখন তোর বান্ধবী ওকে বোঝায় এবং এটা বলে যে তুমি যতক্ষণ না ছেলেটাকে একটা সুযোগ দিচ্ছ, তুমি কি করে বুঝলে যে তুমি কষ্ট পাবে কি খুশিতে থাকবে। এদিকে তেশাংয়ের তো খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওহান বায়োল তাকে কোনো একটা মেসেজেরও রিপ্লাই করেনি। ও যখন এইগুলো ভেবে কষ্টই পাচ্ছিল তখনই ওহান ওকে মেসেজ করে আর এটা বলে তুমি এইসব টিকিটের ছবি পাঠানো এবার বন্ধ করো আর এসে দরজাটা খোলো, কারণ আমি তোমার বাড়ির বাইরে আছি। তারপর তো ওহান বায়োল বাড়ির মধ্যে চলে আসে এবং তেশাংকে জিজ্ঞাসা করে যে তুমি কতদিনের জন্য সিনেমা হল বুকিং করে রেখেছো। তখন তেশাং বলে অনেক দিনের জন্য, কারণ আমি তোমার সঙ্গে মুভি দেখতে চাই। এটা শুনে ওহান বায়োল বলে কিন্তু তুমি আমার সঙ্গেই কেন মুভি দেখতে চাও। তখন তেশাং বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ওহান বায়োল তো খুব অবাক হয়, আর তারপর সে তেশাংকে একটা কিস করে, আর এটা দেখে তেশাংও খুব অবাক হয়। আর তারপর সে ঘুরিয়ে ওহান বায়োলকে কিস করে। পরের দিন অফিস গিয়ে ওহান বায়োল তো মিস্টার ডুকে জানিয়ে দেয় যে সে সত্যিই মিস্টার ডুকে একদমই পছন্দ করে না। তখন মিস্টার ডু বলে যে এই উত্তরটা তো আমি আগে থেকেই জানতাম, আর তাই তো তোমাকে এতদিন আটকে রেখেছিলাম যাতে তুমি উত্তরটা না দিতে পারো। এদিকে তেশাং এবং ওহান বায়োলের তো রোমান্টিক লাইফ শুরু হয়ে যায়, মানে নর্মাল কাপলরা যেমন করে রোজ দিন ফোন করা, কি করছে কি খেয়েছে সেই সব কিছুই ওরাও করতে শুরু করে। পরের দিন তো ওহান বায়োল তার এক গাদা সেলফি তেশাংকে পাঠিয়ে দেয়, কিন্তু দেখে যে তেশাং কোনো রিপ্লাই করছে না। এটা দেখে ওর তো একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেই ওকে তেশাং ফোন করে আর এটা বলে যে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করে দরজা খোলো। তেশাং ওহানকে বলে যে আমি তোমাকে দেখতে চাইছিলাম তাই তোমার বাড়িতে চলে এসেছি। আর তারপর তো ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তেশাং তো আজকে ওহান বায়োলকে একটা পেন্ডেন্টও গিফট করে। সেদিন তেশাংয়ের বাড়িতে ইয়ন শিও মানে ওর মা আসে। আর এখানেই বলে রাখি তেশাং তার মাকে পছন্দ করে না, কারণ ছোটবেলাতে তার মা অভিনয়ের জন্য তাকে ছেড়ে চলে গেছিল। এমনকি তার বাবা মারা যাওয়ার পরেও তার মা একবারও তার খোঁজ করেনি। আর আজকে যখন ওর মা দরজায় ধাক্কাই দিচ্ছিল তখন ও প্রথমটা দরজা খুলবে নাই ভাবছিল, কিন্তু তারপরেও দরজা খোলে। আর ওর মাকে ভেতরে আসতে না বললেও ওর মা তো জোর করেই ভেতরে চলে আসে। তেশাং তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসছো। তো ওর মা বলে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর কি। তখন তেশাং বলে তুমি এই ব্যাপারটা একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছো না তো, মানে আজকে কি মনে পড়লো তোমার আমার কথা? আজ পর্যন্ত তুমি আমাকে কি বা দিয়েছো যে তুমি নিজেকে আমার মা বলছো? তখন তোর মা বলল কেন, তুমি যে এত সুন্দর দেখতে সেটা তো আমার জন্যই হয়েছে। ওদের কথাবার্তার মাঝখানে তো সেই মহিলাটা চলে আসে, তেশাংয়ের জন্য প্রায় খাবার রান্না করে দেয়। তেশাংয়ের মা তো ওই মহিলাটিকে দেখে চিনতেই বেড়ে যায়। আসলে কিছুদিন আগে যখন তেশাংয়ের মা শপিং করতে গিয়েছিল তখন ওই মহিলাটিও দোকানে গিয়েছিল। সেখানে তো এই মহিলার একটা জিনিস পছন্দ হয়েছিল যেটা তেশাংয়ের মায়েরও পছন্দ হয়েছিল, কিন্তু ম্যানেজার ওকে বলেছিল যে তেশাংয়ের মা যেহেতু আগে পছন্দ করেছে এই জিনিসটা তার, এই জন্য তো সে ম্যানেজারের পায়ে একটা জোর করে মারে আর বলে তুমি তো ভালো করেই জানো যে যে জিনিসটা আমার পছন্দ হয়ে যায় সেটা আর অন্য কারোর হতেই পারে না। এইসব কিছু মনে পড়তেই তেশাংয়ের মা তো ওই মহিলার চুলের মুঠি ধরে আর তেশাংকে জিজ্ঞাসা করে যে এই মহিলাটি এখানে কি করছে।
তখন তো তেসাংই এসে ওদেরকে ছাড়ায় আর ওর মাকে বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ততক্ষণে তো ইউসাং ওখানে চলে আসে। তেসাং সেই মহিলাটিকে বাইরে ছেড়ে দিয়ে এসে ওর মায়ের দিকে আঙুল দেখিয়ে বলে যে তুমি এই মহিলাটিকে বাইরে বের করে দাও। এদিকে সেই মহিলাটি বাইরে এসে তো পাগলের মতোই নিজের সঙ্গে কথা বলতে শুরু করে আর এটা বলে, উফ, আমি ধরা পড়ে গেলাম শেষ পর্যন্ত, কিন্তু এইরকম গেম খেলে খুবই মজা। ওর কথাবার্তা থেকে তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো ও কতটা পাগল। এদিকে তেসাংয়ের মা তো ইউসাংকে বলতে থাকে যে ওই মহিলাটার মধ্যে কিছু তো একটা সমস্যা আছে, না হলে মহিলাটি বড়লোক হয়েও কেনই বা তেসাংয়ের বাড়িতে রান্না করতে যায়। ওই দিন ওহান বায়েল যখন তেসাংয়ের বাড়িতেই যাচ্ছিল তখনই তো ওর সঙ্গে মহিলাটির দেখা হয় আর মহিলাটি তো ওহান বায়েলের সেই গলায় থাকা পেন্ডেন্টটাকে খুব অদ্ভুতভাবেই দেখতে থাকে। আসলে সে তেসাংয়ের বাড়িতেই নেকলেসটা দেখেছিল, তাই তো ও এটাই ভাবতে থাকে যে তেসাংকে এই মেয়েটাকে ডেট করছে নাকি। এদিকে ওই মহিলার অদ্ভুত আচরণটা ওহান বায়েলের কেমন একটা লাগে, তাই সে এই ব্যাপারে ইয়োসাংকেও জানিয়ে দেয় আর ওরা দুজন মিলে ওই মহিলার বাড়ির ঠিকানায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে জানতে পারে ওই মহিলাটা নাকি কিছুদিন আগে বাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল না, ওই মহিলাটি অন্য কারোরই বাড়ির ঠিকানা দিয়ে রেখেছিল আর ওদেরকে এটা শিখিয়েও রেখেছিল কেউ যদি ওর খোঁজে এখানে আসে তাহলে যেন বলে দেয় যে কিছুদিন আগেই ও বাড়ি ছেড়ে দিয়েছে। পরের দিন অফিসে ওহান বায়েলের নামে একটা কুরিয়ার আসে, যেগুলো ছিল ছোট ছোট গিফটের ব্যাগ আর এই গিফটগুলো ছিল ওহানের টিম মেম্বারদের জন্য। তারা যখন গিফটটা খুলে দেখে তখন দেখে যে ওহানের গলায় যেমন পেন্ডেন্টটা আছে ঠিক একই ব্র্যান্ডের পেন্ডেন্ট ওদের জন্য কেউ পাঠিয়েছে, তাও আবার ওহান বায়েলের নাম দিয়ে। এগুলো দেখে ওহান তো খুবই ঘাবড়ে যায় আর তারপর সে এগিয়ে এসে তার জন্য পাঠানো ব্যাগটাকে তুলে নেয়। তার ভেতরে একটা কার্ড রাখা ছিল এবং সেখানে এটাই লেখা ছিল যে তুমি কি ভেবেছো তুমি খুব স্পেশাল, সেটা কিন্তু নয়, এই পেন্ডেন্টগুলোর মতো তুমিও খুব সাধারণ। এদিকে সেই মহিলাটি তো তেসাংয়ের বাড়িতে আসে আর তেসাংকে বলে যে এরপর থেকে সে আর কাজে আসবে না, কিন্তু যাওয়ার আগে সে তেসাংকে একটা হাগ করতে চাইলো আর তারপর তেসাংয়ের কানের কাছে গিয়ে বলল, এবার থেকে তুমি যখনই বেশি লবণযুক্ত খাবার খাবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। কি এবার মনে হচ্ছে না আমি খুব স্পেশাল? মহিলাটি তো এতটাই পাগল যে তেসাংয়ের বাড়ি থেকে কিছু ছবি তুলে এনে সেগুলোকে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল। আর এখানেই তো 3 বছর আগের ঘটনা দেখানো হবে, যেখানে এই মহিলাটি তেসাংয়ের খুব বড় ফ্যান ছিল। তাই তেসাংকে সে গিফটও পাঠিয়েছিল, কিন্তু তেসাং তো সেই গিফটটা অ্যাকসেপ্ট করেনি আর এটাই বলে পাঠিয়েছিল যে আমি আমার ফ্যানেদের কাছ থেকে গিফট অ্যাকসেপ্ট করি না। কিন্তু এতে তো মহিলাটির মাথা খারাপ হয়ে যায় আর তাই তো পরের দিন থেকেই সে তেসাংয়ের বাড়িতে কাজে চলে আসে। এদিকে ওহান বায়েলের কোম্পানির সিইও ইয়ন শিওর সঙ্গে দেখা করে আর ওকে বলে তেসাংয়ের সঙ্গে হঠাৎ করে দেখা করতে যেও না, তুমি তো ভালো করেই জানো সমস্ত কিছুই, তেসাংকে একটু নিজের মতো করে সামলে নিতে দাও। কথায় কথায় ইয়ন শিও তো সিইওকে জিজ্ঞাসা করে, তুমি কি ওহান বায়েল নামে কাউকে চেনো? তখন সিইও বলে, হ্যাঁ চিনি তো, ও তো আমাদের কোম্পানিতেই কাজ করে। আসলে ইয়ন শিও প্রথম যেদিন তেসাংয়ের বাড়িতে গিয়েছিল সেদিন তো তেসাং ওহান বায়েল ভেবেই দরজাটা খুলেছিল আর ইয়ন শিও সেখান থেকে ওহানের নামটা জানতে পেরেছে। এদিকে আমরা কিমকে দেখবো যে কবরস্থানে এসেছিল ওহান বায়েল এবং তেসাংয়ের বন্ধুর সঙ্গে দেখা করতে আর ওকে তো এটাই বলছিল, তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব আর তেসাংকে তো এর ক্ষতিপূরণ দিতেই হবে। তারপর মিন্টো স্মাইল বয় নামে একটা আইডি থেকে তেসাংয়ের বিরুদ্ধে কমেন্ট করা শুরু করে দেয়। পরের দিন শুটিংয়ে যাওয়ার সময় তেসাং তার ব্যাপারে ছড়িয়ে যাওয়া স্ক্যান্ডালটা দেখছিল আর এটা দেখে তেসাংয়ের তো মন খারাপ হয়ে যায় আর সে এটাই বলতে থাকে, আমার কারণে ওহান বায়েলকে কত কষ্টই করতে হয়। আর এই স্ক্যান্ডালটা ছড়িয়েছিল তেসাং এবং তার মাকে নিয়ে। আসলে তেসাংয়ের মা যে সেদিন তাকে জড়িয়ে ধরেছিল সেটারই ছবি কেউ তুলে পোস্ট করেছে আর যেহেতু কেউ তেসাং এবং তার মায়ের সম্পর্কটা জানে না তাই তো সবাই এই ব্যাপারটাকে ভুল ভাবছে, মানে এটাই ভাবছে যে তেসাং নিশ্চয়ই কোনো রিলেশনশিপে আছে। তেসাংয়ের স্ক্যান্ডালের ছবিটা দেখার পর চৌকি তো ওহান বায়েলকে ফোন করে আর বলে, আমি একটা রিপোর্টারের দিক থেকে নয়, আমি একটা বন্ধু হিসেবেই তোমাকে জিজ্ঞাসা করছি, এই ছবিতে থাকা মেয়েটা তুমি নয় তো? তখন ওহান বায়েল বলে, না না আমি নই। সেদিন লাঞ্চ করতে বসে দায়সু বলে, উফ স্যুপটাই কি লবণ হয়ে গেছে। আর বেশি লবণের কথা শুনে তেসাংয়ের তো সেই মহিলার কথাটা মনে পড়ে আর এটা শুনে ও এতটাই ঘাবড়ে যায় স্যুপটাকে সে নিজে থেকেই অনেক দূরে সরিয়ে দেয়। একদিন ওহান তো সেই মহিলাটির সঙ্গে দেখা করতে যায় আর ওর দেওয়া সমস্ত গিফটই ফেরত দিয়ে দেয়, যেটা থেকে ওই মহিলাটি তো একটু রেগে যায় আর এটা বলে, তোমার নেকলেসের সঙ্গে এই নেকলেসগুলোর মিল আছে বলে কি তুমি ফেরত দিয়ে দিচ্ছ? তুমি কি ভাবো তুমি খুব স্পেশাল? আমি কিন্তু তেসাংয়ের জীবনে স্পেশাল হয়ে গেছি তাকে রোজ রোজ লবণযুক্ত খাবার দিয়ে। আর তাছাড়াও তোমার তো কিছুদিনের মধ্যেই তেসাংয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে। সেদিন তো একটা আননোন নাম্বার থেকে তেসাংয়ের কাছে এসএমএস আসে যেখানে একটা আইডি কার্ডের ছবি পাঠানো ছিল আর সেই আইডি কার্ডটা ওদেরই কোম্পানির একটা আইডি কার্ড আর নিচে তো এটাও লেখা ছিল, লোকেদেরকে চিনতে শেখো, যাকে তাকে একদমই বিশ্বাস করো না, আর তোমার খুব কাছের কেউই তোমার সঙ্গে খুব খারাপ কিছুই করছে। এসএমএসগুলো দেখে তেসাং তো খুবই ঘাবড়ে যায় আর এটাই ভাবতে থাকে এটা কার আইডি কার্ড। আসলে আইডি কার্ডটা ব্লার করা ছিল। পরের দিন তেসাং তো ওদের কোম্পানিতে গিয়ে ইউসাংয়ের সঙ্গে দেখা করে আর সমস্ত এসএমএস ইওকে দেখায়
যে এসএমএস গুলো পড়ার পর ইউসাংও খুব চিন্তায় পড়ে যায়। ইউসাং এবং ওহান বসে বসে তেসাংয়ের কাছে আসা মেসেজগুলো কে করতে পারে সেটাই চিন্তা করতে থাকে। ওহান তো ইউসাংকে এটাও বলে এইগুলো কোনো স্মাইলি বয়ের আইডি থেকে পোস্ট করা হয়েছে। আর স্মাইলি বয়ের কথা শুনে ইউসাংয়ের মাথায় তো মিনের কথা আসে। তখন সে স্মাইলি বয়ের আইডি এবং তার ফোনে আসা মিনের মেসেজগুলো চেক করে আর তারপর দেখে দুটো লেখার স্টাইল একদমই এক। তখন ইউসাং তো ভালোভাবে বুঝতে পেরে যায় যে এগুলো মিনেরই কাজ। এদিকে সেদিনও তেসাংয়ের কাছে আননোন নাম্বার থেকে আরও এসএমএস আসে আর সেই এসএমএসগুলোর মধ্যে ইউসাং এবং তার মায়ের একটা ছবি একসঙ্গেও ছিল। আর এই ছবিটার নিচে তো এটাও লেখা ছিল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে কাউকে সহজে বিশ্বাস করো না। এই এসএমএসগুলো দেখার পর তেসাং তো এটাই ভাবতে থাকে যে কোথাও ইউসাং এবং আমার মা মিলে আমার সঙ্গে এইসব কিছু করছে না তো। এইসব কিছু ভেবে ভেবে তেসাংয়ের তো শরীরটাই অসুস্থ করছিল। তেসাং যখন বিল্ডিং থেকে বাইরে আসে দেখা যায় অনেক রিপোর্টার দাঁড়িয়ে আছে। একে তো তেসাংয়ের এমনিতেও শরীর অসুস্থ করছিল, তার উপরে এত ক্যামেরার ফ্ল্যাশ পড়ার জন্য তেসাং তো আর নিজেকে ঠিক রাখতেই পারেনি আর সে ওখানেই পড়ে যায়। তেসাং যখন অনেক কষ্ট করে চোখ খোলে দেখে যে ওহান বেল ওর দিকে দৌড়ে আসছে আর ওহানকে দেখে নিজে বিড়বিড় করে বলতে থাকে, আমার খুবই ভালো লাগছে যে এইসবের মধ্যে তুমি নেই। তারপর তো তেসাং চোখ বন্ধ করে নেয়। এদিকে ওহান তো দৌড়ে গিয়ে তেসাংকে জড়িয়ে ধরে, কিন্তু সে এই মুহূর্তে কি করবে সেটাই ঠিক করতে পারছিল না। কিন্তু তখনই ওখানে মিস্টার ডু চলে আসে আর সেও এই ব্যাপারটা দেখে একটু ঘাবড়েই যায়। আর সে তো রিপোর্টারদেরকে বলে যে তোমরা যদি ছবি তোলা বন্ধ না করো তাহলে কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে কেস করে দেব। এটা শুনে রিপোর্টাররা তো একটু ভয় পেয়ে যায় আর ছবি তোলা বন্ধ করে দেয়। আর তখনই ওখানে চাং ইয়েলো চলে আসে। তারপর তেসাংকে ওরা হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে তেসাংয়ের একটু বেশি স্ট্রেস আসার কারণেই ওর এই অবস্থা হয়েছে। এদিকে ইউসাং তো মিনের কাছে চলে আসে আর ওকে বলে তুমি এরকম কেন করলে। তখন তো মিন হাসতেই শুরু করে দেয় আর বলে, আমি এমন কি করেছি, দেশে এরকম কোনো আইন তো নেই যেখানে একটা সেলিব্রিটিকে ঘৃণা করা যাবে না। এইসব কিছুর পর অফিসে তো আবারও মিটিং হয় যেখানে ওহান বেল বলে যে এবার তো তেসাং এবং তার মায়ের সম্পর্কের কথাটা সবার কাছে ক্লিয়ার করতে হবে, নাহলে তো সবাই এদেরকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবছে। আবার কিছু লোক তো এটাও ভাবছে যে এদের বিয়ে হয়ে গেছিল, এদের একটা বাচ্চাও আছে আর এখন ওরা একে অপরকে ডিভোর্স দিতে চাইছে। এগুলো শুনে ইউসাংও বলে, হ্যাঁ এবার তো মা ছেলের সম্পর্ককে সবার সামনে আনা উচিত, না হলে যে এগুলোকে থামানোই যাবে না। তখন ওদের সিইও বলে তোমরা যা খুশি করো, কিন্তু এটাই লক্ষ্য রাখো যেন তেসাংয়ের কোনো ক্ষতি না হয়। তেসাং এবং ইয়নশিওর সমস্যা সমাধানের জন্য ইয়নশিও তো একটা প্রেস কনফারেন্স করে আর সেখানে সবার সামনেই বলে যে তেসাং আমার ছেলে, যেটা শুনে সবাই তো খুব অবাক হয়। আর ইয়নশিও তো এগুলোও বলে যে কেমন করে সে তার ছেলেকে ছেড়ে দিয়ে অভিনয়ের জগতে এগিয়ে গেছে সে। আর এই ইন্টারভিউটাও তো তেসাং দেখছিল। আর ওর মা তো এটাও বলে যে আমি এতদিন পর এখানে ফিরেছি শুধুমাত্র এই জন্যই যাতে তেসাং আমার আগের করা ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করে দেয়। সেদিন শুটিং শেষ করার পর তেসাং তো ওহানের সঙ্গে দেখা করতে আসে আর এসে দেখে যে অফিসে শুধুমাত্র ওহানই বসেছিল। সে তখন ওহানকে বলে যে আমি তোমাকে এতটাই মিস করছিলাম যে তোমার সঙ্গে দেখা করতেই চলে এসেছি। তখন ওহান বলে যে আমিও তোমাকে খুব মিস করছিলাম। আর তারপরেই তো ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। প্রেস কনফারেন্স হওয়ার পর ফাইনালি তেসাং তার মায়ের সঙ্গে দেখা করতে আসে আর আজ ওর মা ওকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে আর এটা বলে যে আমি বিদেশে যাওয়ার পর আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল, তাই তো আমি সবকিছুই ভুলে গেছিলাম, কিন্তু তারপর যখন আমার সবকিছু আবার মনে পড়লো তখনই তো আমি দেশে ফিরেছি। এইসব কিছু বলার পর ইয়নশিও বলে যে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে আর এটা বলে সে তেসাংকে জড়িয়ে ধরে। তেসাংও তখন ওকে বলে আমি যখন সময় পাবো তখনই তোমার সঙ্গে দেখা করতে যাব। এটা শুনে ওর মা তো খুব খুশি হয় আর তেসাং খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো তেসাং অফিসে ওহান বেলের সঙ্গে দেখা করতে আসে। ওহান তখন ছাদে ছিল, তাই তেসাং পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ওহান ওকে জিজ্ঞাসা করে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বললে? তেসাং হ্যাঁ বলে আর এটা শুনে ওহান বলে এইবার তুমি ঠিক করেছো। এইটা বলে সে তেসাংকে জড়িয়ে ধরে। তেসাংয়ের মুড এতটাই ভালো ছিল সে মিস্টার ডুকে একটা বাক্স ভর্তি স্ন্যাক্স গিফট করে আর বলে আমি শুনেছি তুমি আমার জন্য আজকাল খুব বেশি কাজ করছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। সব ঝামেলা শেষ হয়ে যাওয়ার পর তেসাং ফাইনালি তার পুরো ড্রামারই শুটিং কমপ্লিট করে ফেলে আর এতে তো সবাই খুব খুশি হয়। সেদিন ওহান বেল সিইওর অফিসে যায় কিছু কাজকর্মের জন্য, যেখানে সিইওকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি জানো তেসাং কাকে এখন ডেট করছে? এই প্রশ্নটা শুনেই তো ওহান ঘাবড়ে যায় আর বলে আমি কি করে জানবো। তখন সিইও বলে তেসাং তো কাউকে না কাউকে ডেট করছে, এখন শুটিং স্পটে গেলেও ও সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে। আমি এটা খবর পেয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার তুমি কোনো কিছু বুঝতে পারোনি? তখন ওহান বলে তুমি তো জানোই আমরা একে অপরকে পছন্দ করতে পারি না, তাহলে আমি কি করে জানবো ও কাকে ডেট করছে? এগুলো বলার পর ওহান তো অফিসের বাইরে চলে আসে আর সে তেসাংকে এসএমএস করতেই যাচ্ছিল কি তোমার কয়েকদিন আর অফিসে আসার দরকার নেই, কিন্তু তেসাং তো ততক্ষণে অফিসে চলেই এসছে আর সে পেছন থেকে ওহানকে জড়িয়েও ধরে। আর এইটা দেখে ওহান তো আরোই ঘাবড়ে যায় আর ওকে বলে
ছাড়ো আমাকে, আমরা কাজের জায়গায় আছি। তখন তেশাং বলে বাকি সবাই তো লাঞ্চ করতে গেছে, এখন আমাদেরকে কে দেখবে। আর তখনই ওখানে শিও চলে আসে। তখন তো ওরা দুজনই খুব নার্ভাস হয়ে পড়ে, কিন্তু শিও ওদেরকে ভুল বোঝে। মানে সে তো ভাবে ওরা দুজন বোধহয় ঝগড়াঝাটি করছে, আর সে তো আবার ওদেরকে বকে দিয়েও চলে যায় এবং এটা বলে তোমাদের বয়স কত দেখেছো, এই বয়সেও তোমরা ঝগড়াঝাটি করছো। ওহান তখন তেশাংকে বলে ভালোই হলো শিও বুঝতে পারেনি, এরপর থেকে তোমার অফিসে আসার একদমই দরকার নেই। এটা শুনে তেশাংয়ের তো মন খারাপ হয়ে যায়। এত বারণ করার পরেও তেশাং পরের দিন আবার অফিসে হাজির হয়ে যায়। আর ওকে দেখে ওহান বলে তুমি কি চাইছো আমাকে কাজ থেকে বের করে দেওয়া হোক। আর তারপরে মুহূর্তে হেসে বলে কিন্তু এটা আমার খুব ভালোও লাগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, আর আমার তো অফিস রোমান্স খুব পছন্দ। সেদিন ওহান বাইলের টিম মেম্বাররা সবাই তো মিটিং এ চলে যায়, আর তখনই ওদের রুমে একটা ফোন আসে। যেই ফোনটা তেশাং জাঙ্গিয়েলকে ধরতে বলে, কিন্তু জাঙ্গিয়েল বলে এদের রুমে যেসব ফোন আসে সেগুলো সবই ঝামেলার ফোন কল, তাই আমি তো ধরবো না। তখন তেশাংই ফোনটা রিসিভ করে নেয়, আর ফোনটা ছিল একটা রিপোর্টারের কাছ থেকে। রিপোর্টার জিজ্ঞাসা করছিল যে তেশাংয়ের পরবর্তী ড্রামা কি হবে। তখন তেশাং বলে এবার আমরা একটা অফিস রোমান্স দেখতে চাই। এটা শুনে রিপোর্টার জিজ্ঞাসা করে কিন্তু তুমি কে বলছো। তখন বলে যে আমি গং তেশাং। ব্যাস, এরপরে ওদের শান্তি আবারও উড়ে যায়। তেশাংয়ের এই কথাটা তো আবারও ভাইরাল হয়ে যায়। ওহান তখন রেগেই তেশাংকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম কেন করলে। তেশাং তখন ওকে বলল কেন, তুমিই তো বলেছিলে অফিস রোমান্সের কথা। এটা শুনে ওহান বলে আরে আমি তোমাকে বলেছিলাম, তোমাকে রিপোর্টারকে বলতে কে বলেছিল। পরের দিন তেশাং শিওর সঙ্গে কথা বলে, আর ওকে বলে আমি যেহেতু এরপরে অফিস রোমান্স করছি, তাহলে আমাকে তো শিও কেমন কাজকর্ম করে সেটা শিখতে হবে। আর এগুলো শুনে শিও বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আর এরপর থেকে আমাদের যা কিছুই মিটিং হোক আর যা কিছুই হবে সব কিছুতে তুমিই থাকবে। আর সত্যি সেদিনের মিটিংয়ে শিওর জায়গায় তেশাং বসেছিল। আর ব্যাপারটা এতটাই অদ্ভুত দেখাচ্ছিল যে ওহান তেশাংকে এসএমএস করে জিজ্ঞাসা করে যে তুমি এসব কি করছো। তখন তেশাং বলে কেন, আমি তোমার সঙ্গে মিটিং করছি, আমার তো তোমার সঙ্গে মিটিং করতে খুব ভালোই লাগে। মানে বুঝতেই পারছো যে ওরা সবার সামনেই কিন্তু রোমান্স করতে শুরু করে দিয়েছে। ওহান বাইলের টিমের সব মেম্বাররাই জানে যে ওহান এবং তেশাং একে অপরকে ডেট করছে, কিন্তু ওরা যেহেতু ব্যাপারটাকে লুকিয়ে রাখতে চাইছে, তাই টিম মেম্বাররাও এটাই ঠিক করে যে ওদের সামনে ওরাও এমন ভান করবে যেন কিছুই জানে না। সেদিন যখন অফিসে ওহান ছিল না, অনেক পার্সেলই আসে। তখন টিম মেম্বাররা বুদ্ধি করে বলে ওহান বাইল কিন্তু এই পার্সেলগুলো খুলতে খুবই ভালোবাসে। আর এটা শুনেই তো তেশাং এক্সাইটেড হয়ে পড়ে, আর সে সবার হয়ে নিজেই বাক্স খোলা শুরু করে দেয়। এদিকে এইসব কিছু দূর থেকে শিও এবং ইউসাংও দেখছিল। শিও তো ইউসাংকে বলেই ফেলে যে আমাকে কতদিন আর এইসব কিছু সহ্য করতে হবে, আর কতদিন বা এরকম ভান করতে হবে তেশাং আর ওহান বাইল একে অপরকে ডেট করছে না। এটা শুনে ইউসাং তো অবাক হয় আর বলে যে তুমিও জানো। পরের দিন যখন তেশাং আবার অফিসে আসবেই ভাবছিল, তখনই ওকে ওহান ফোন করে আর এটা বলে যে তুমি এক্ষুনি বাড়ি যাও। আসলে তেশাংয়ের ব্যাপারে আবারও একটা স্ক্যান্ডেল ছড়িয়ে পড়েছে, তাই তো ওদেরকে কিছুদিন ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বলতে হয়। আর একদিন যখন ওহান বাইল ছাদে গিয়ে ভিডিও কল করছিল, তখনই তো ওরা জানতে পারে যে জাঙ্গিয়েলের গার্লফ্রেন্ড হংবো। সেদিন ওহান বাইল এবং তেশাং মিলে এটাই ঠিক করে যে ওরা এবার জেজু বেড়াতে যাবে। আসলে ওহানের জেজু যাওয়ার অনেক দিনেরই ইচ্ছে, কিন্তু কাজের চাপে ও আর যেতে পারেনি। তাই তো তেশাং ওকে খুশি করার জন্যই জেজু আইল্যান্ড যেতে চাইছে, কিন্তু ওরা তো নর্মাল কাপলের মতো যেতে পারবে না, তাই প্লেনে ওরা আলাদা সিটেই বসে। আর আজকে তেশাং স্পেশালি মাস্ক, চশমা এবং টুপি সবগুলোই ব্যবহার করেছে। আর ওদের যা কথাবার্তা বলার দরকার ছিল সবকিছুই এসএমএস এর মাধ্যমে হচ্ছিল। এদিকে এয়ারপোর্টে সেদিন দাহায়ে এবং শিদিওকের একটা শুটিং ছিল, তাই তো ওরাও এয়ারপোর্টেই ছিল। আর দাহায়ে তেশাংয়ের এত বড় ফ্যান যে তেশাং মাস্ক, চশমা, টুপি এসব কিছু ব্যবহার করার পরেও ও তো তেশাংকে চিনতেই পেরে যায় আর তেশাংয়ের নাম ধরে ডাকে। আর তেশাং বেচারা এতটাই ঘাবড়ে যায় যে সেটা পেছন দিকেই ঘুরে যায়, কিন্তু তারপর আবার ওদের দিকে ঘুরে হাসতে শুরু করে। ততক্ষণে ইউসাংও তেশাংকে দেখেই ফেলে। তখন তেশাং ওদের সবাইকে বলে আমি তো কয়েকদিনের জন্য ব্রেক চাইছিলাম, তাই আমি একা একাই বেড়াতে এসেছি। আর ততক্ষণে ওহান বাইলও ওই দিকেই আসছিল, কিন্তু এয়ারপোর্টে ওদের কোম্পানির সবাইকে দেখে সে তো দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ইউসাং এবং হোয়ং ওহান বাইলকে দেখেই ফেলে। তারপর তো ইউসাং হেসেই তেশাংকে বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি ভ্যাকেশনে এসছো, তাও আবার একা। তারপর তেশাং এবং ওহান জেজু তো পৌঁছে যায়, কিন্তু যেখানেই যাচ্ছিল সেখানেই ওদের কোম্পানির লোকেরা হাজির হয়ে যাচ্ছিল শুটিং এর জন্য। আর এই চক্করে ওদের তো লাঞ্চ করাও হয়নি। শেষমেশ ইউসাং এবং হোয়ুংই ওদেরকে লাঞ্চ দেয়। এরপর ওরা যখন গাড়িতে করে ওদের রুমের দিকেই যাচ্ছিল, তখন ওহান বাইল তার ফোন চেক করে আর দেখে সেখানে কেউ তেশাংয়ের ব্যাপারে পোস্ট করেছে। কেউ বলেছে আমি তেশাংকে এয়ারপোর্টে দেখেছি, কেউ বলেছে আমি তেশাংয়ের সঙ্গে একই ফ্লাইটে এসেছি, আবার কেউ তো এটাও বলেছে যে আমি তো তেশাংকে জেজু আইল্যান্ডে দেখেছি। এইসব কিছু দেখে ওহানের তো মাথা খারাপ হয়ে যায়।
আর তেসাংও ভালো করেই বুঝতে পারে যে ওহান এবং ওকে যদি কেউ একসঙ্গে দেখে ফেলে তাহলে কি সমস্যা হতে পারে। রুমে ফিরে ওহান বাইল তো কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। আর ও যখন ঘুম থেকে ওঠে তখন তেসাং ওকে বলে যে চলো ডিনারে যাব, আর তুমি তো ভাবতেও পারবে না আমি তোমার জন্য কত বড় একটা সারপ্রাইজ রেখেছি। ফাইনালি ওরা যখন ডিনার করতে যায় সেখানে দেখে ইউসাং, হোইয়ং, মিস্টার ডু এবং মিস চোকি ওরা সবাই ছিল। এটা দেখে ওহান বাইল তো খুব খুশি হয়। আর তেসাং ওকে বলে কি এবার তুমি একটু রিল্যাক্স করতে পারছো তো? এবার আমাদেরকে একসঙ্গে যদি কেউ দেখেও ফেলে তাহলে কিছুই বলতে পারবে না। আসলে তেসাং যখন দেখেছিল যে ওহান বাইলের মন খারাপ হয়ে যাচ্ছে তখনই সে ইউসাং মিস্টার ডুকে ফোন করে এই রেস্টুরেন্টে দেখা করতে বলে। সেদিন রাতের ডিনারটা তো ওরা সবাই মিলে খুব এনজয় করে। পরের দিন তো ওরা আবারও বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ফাইনালি একটা জায়গা এমন পেয়ে যায় যেখানে আর কেউই ছিল না। তারপর ওরা রোমান্টিক ভাবে খুব কাছাকাছি গিয়ে যখন দুজন দুজনকে কিস করতেই যাচ্ছিল তখনই তো ওহান বাইলের ফোনে ফোন চলে আসে। ফোনটা এসেছিল একটা রিপোর্টারের কাছ থেকে। আর যে ওহান বাইলকে বলে যে আমি শুনেছি তেসাং জেজু আইল্যান্ডে গেছে, আর যার সঙ্গে গেছে সে আবার সেলিব্রিটিও নয়। তখন তো ওহান বাইল বলে ঠিক আছে আমি তেসাং এর কাছ থেকে জিজ্ঞাসা করে কনফার্ম করছি। তারপর তো ও তেসাং এর দিকে ঘুরে ওকে জিজ্ঞাসা করে তুমি কি ওহান বাইলকে ডেট করছো? তখন তেসাং বলে হ্যাঁ। এটা শুনে ওহান বলে তাহলে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট এটাই হবে যে আমরা একে অপরকে ডেট করছি। এটা শুনে তেসাং তো খুব খুশি হয়, কারণ এতদিন ওহানের জন্যই তারা সবকিছু ব্যাপারটাকে লুকিয়ে রেখেছিল। আর তারপর ওরা দুজন দুজনকে কিস করে। আর এইভাবেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ড্রামাটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।